ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ক্লাসটি দেখতেছো সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 13.1 পড়ব। তো এখানে মেনলি সমান্তর ধারা নিয়ে আলোচনা করা আছে। তো সমান্তর ধারায় যাওয়ার আগে আমরা কিছু এই অধ্যায়ের বেসিক যে জিনিস কিছু বেসিক কনসেপ্ট আমরা পড়ব। তো প্রথমত হচ্ছে অনুক্রম। অনুক্রম জিনিসটা কি? এখানে বলা আছে যে একটি নির্দিষ্ট নিয়মে সাজানো কতগুলো সংখ্যাবাচক পদ, যেখানে প্রত্যেকটি পদের সাথে তার পূর্ববর্তী এবং পরবর্তী পদের সম্পর্ক নির্ণয় করা যায়, তাকে অনুক্রম বলে। ঠিক আছে? তাহলে অনুক্রম হচ্ছে এখানে পরপর সাজানো কতগুলো পদ। ঠিক আছে, আমরা অনেকগুলো পদ এখানে পরপর সাজাই দেবো। মনে করো এখানে 2 আছে, 3 আছে, 9 আছে, 10, 12, 15, 19। আবার যদি লিখি 1, 2, 3, 4, 5, 6, আবার লিখলাম 1, 3, 5, 7, 11, 13। তাহলে এইখানে দেখো পরপর সাজানো কতগুলো পদ, কিন্তু নির্দিষ্ট নিয়মে, এই পয়েন্টটা মাথায় রাখবে, নির্দিষ্ট নিয়মে সাজানো পদ। এবং নিয়মটা কেন? যে নিয়মটা থেকে প্রত্যেকটি পদের তার পূর্ববর্তী এবং পরবর্তী পদের সম্পর্ক বের করা যাবে। ঠিক আছে? তাহলে সম্পর্কটা এমন যে, নির্দিষ্ট নিয়মটা এমন যে ওই নিয়ম থেকে প্রত্যেকটা পদের সাথে তার পূর্ববর্তী এবং পরবর্তী পদের যে সম্পর্ক সেটা নির্ণয় করা যাবে। যেমন আমরা যদি এইখানে প্রথমটা দেখি, তাহলে প্রথমটার ক্ষেত্রে দেখি এখানে দেখো পদগুলো কোনো নিয়ম মানে নাই, র্যান্ডমলি আমি পদগুলোকে লিখেছি। 2, 3, 9, তারপর আবার 10, 12, 15, 19। এখানে সুনির্দিষ্ট কোনো নিয়ম, এখানে 3-এর সাথে 2-এর এবং 9-এর সুনির্দিষ্ট কোনো নিয়ম সারাদিন চেষ্টা করেও স্থাপন করা যাবে না। আবার 9-এর সাথে এখানে 10, তার উপর আবার 3, এখানে 12-এর সাথে এদিকে 10, এদিকে 15, 15-এর সাথে এদিকে 19, এদিকে 12, অর্থাৎ কোনো নিয়ম মানতেছে না এখানে। কিন্তু আমি যদি এখানে দ্বিতীয় প্যাটার্নটার কথা বলি, এগুলোকে প্যাটার্ন বা অনুক্রম বলা হচ্ছে। সিকুয়েন্স ইংরেজিতে হচ্ছে সিকুয়েন্স। ঠিক আছে, সিকুয়েন্স বা অনুক্রম। তো এইখানে দেখো একটা সুনির্দিষ্ট নিয়ম মানছে। প্রত্যেকটা পদ দেখো, এই পদটা হচ্ছে প্রথম পদের চেয়ে 1 বেশি আর তার পরের পদের চেয়ে 1 কম, তাহলে এক 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 করে বাড়ছে। তার মানে 4-এর সাথে যদি আমরা আগের পদ এবং পরের পদে একটা নিয়ম বের করতে পারবো। 4 হচ্ছে কি তার আগের পদের চেয়ে কত বেশি? 1 বেশি, আর তার পরের পদের চেয়ে 1 কম। এখানে যদি আমরা পদগুলোর সাথে সম্পর্ক করি, এখানে ওই রকম কোনো সম্পর্ক নাই, বাট এখানে আমরা দেখে বুঝতেছি এগুলো প্রত্যেকটা হচ্ছে কি মৌলিক পদ, অর্থাৎ মৌলিক সংখ্যা। এখানে 2 না দিয়ে আমরা যদি 1 দিই তাহলে ভালো হবে। তাহলে এগুলো হচ্ছে প্রত্যেকটার সাথে দেখো আগের পদ এবং পরের পদের মিল আছে। 3, তা 3-এর পরবর্তী মৌলিক সংখ্যা, আর 3-এর আগে আছে 3-এর পূর্ববর্তী মৌলিক সংখ্যা। 11-এর কথা যদি বলি, তাহলে 11-এর পর আছে কি তার পরবর্তী মৌলিক সংখ্যাটা, 11-এর আগে আছে তার পূর্ববর্তী মৌলিক সংখ্যা। তাহলে এখানে একটা সুনির্দিষ্ট নিয়ম কি করা যাচ্ছে? এস্টাবলিশ করা যাচ্ছে। এখানে একটা সুনির্দিষ্ট নিয়ম এস্টাবলিশ করা যাচ্ছে। আবার যদি আমি বলি 2, 4, 8, 16, 32, এরকম করে যদি আমরা দেই, তাহলে এখানে দেখো প্রত্যেকটা পদের সাথে পূর্ববর্তী এবং পরবর্তী পদের সম্পর্ক স্থাপন করা যাবে। দেখো 4 যদি বলি, তাহলে 4 দুগুণে 8, 4কে 2 দিয়ে ভাগ দিলে আবার হয় 2, অর্থাৎ 4 হচ্ছে তার পূর্ববর্তী পদের চেয়ে কত গুণ? 2 গুণ। আর তার পরবর্তী পদটা আবার 4-এর চেয়ে 2 গুণ, অর্থাৎ 2 গুণ 2 গুণ করে প্রত্যেকটা পদ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এখানেও পদগুলোর মধ্যে একটা সুনির্দিষ্ট নিয়ম স্থাপন করা যাচ্ছে এবং যে কোনো একটা পদের সাথে তার পূর্বের পদ এবং পরের পদের সম্পর্ক স্থাপন করা যাচ্ছে। তাহলে এই কয়েকটাকেই আমরা কি বলবো? সিকুয়েন্স বা অনুক্রম বলবো। কিন্তু এখানে যেটা আমি লিখেছি এটা সিকুয়েন্স বা অনুক্রম না, তার কারণ এখানে কোনো ধরনের নিয়ম পালন করেন এই সংখ্যাগুলো, এখানে র্যান্ডমলি লেখা হয়েছে। ঠিক আছে? তো তাহলে এই জন্য আমরা বলবো এটা কোনো ধরনের অনুক্রম না, কিন্তু পরের এই 3টাই হচ্ছে কি অনুক্রম। ওকে, তাহলে একটা সুনির্দিষ্ট নিয়মে অবশ্যই সংখ্যাবাচক পদগুলো সাজানো থাকতে হবে। এবং এগুলো শুধুমাত্র যে ধ্রুবক পদ হবে বিষয়টা তা না, এখানে চলক দিয়েও হতে পারে। যেমন আমরা যদি এরকম করে বলি এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4, তাহলে দেখো প্রত্যেকটা পদে কি এক্স এক্স করে গুণ হয়েছে। এটার চেয়ে এক্স পরিমাণ এক্স গুণ বেশি, তার চেয়ে এটা এক্স গুণ বেশি, তার চেয়ে এটা এক্স গুণ বেশি, এরকম হইতে পারে। ঠিক আছে? তারপর এরকম এক্স হইতে পারে, টোয়াইস এক্স হইতে পারে, থ্রাইস এক্স, তারপর 4x, প্রত্যেকটার সাথে এক্স পরিমাণ করে বেশি। প্রত্যেকটার সাথে কত কত যোগ করা হয়েছে? এক্স যোগ করা হয়েছে, তাই না? এক্স পরিমাণ বৃদ্ধি পেয়েছে, আর এখানে এক্স গুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে এরকম সুনির্দিষ্ট নিয়ম, এরা চলক হতে পারে, চলক
বা শুধু ধ্রুবক সংখ্যা হতে পারে, চলক এবং ধ্রুবকের তোমার হতে পারে, সমষ্টি হইতে পারে, সমন্বয় হতে পারে, হয়ে তাহলে সেগুলো হচ্ছে অনুক্রম। ঠিক আছে, তো অনুক্রমগুলোর মধ্যে বিশেষত্ব হচ্ছে অনুক্রমগুলোর যে পদগুলো আছে, যে সদস্যগুলো আছে, সদস্যগুলোর মাঝখানে কমা দেওয়া হবে। সদস্যগুলোর মাঝখানে কি দেওয়া হবে? কমা দেওয়া হবে। ওকে, সদস্যগুলোর মাঝখানে দেওয়া হবে কমা। আর ধারা হচ্ছে অনুক্রমের সংখ্যাবাচক পদগুলোর মাঝখানে যোগবোধক বা বিয়োগবোধক চিহ্ন দিলে সেগুলি ধারা তৈরি হয়। তাহলে অনুক্রম এবং ধারার মধ্যে কোনো ধরনের ডিফারেন্স নেই। এখানে যদি আমরা কি করি, এখানে যোগ চিহ্ন দিই, তাহলে সেটাই কি হয়ে যাবে? ধারা হয়ে যাবে। সেটাই কি হবে? ধারা হবে। ওকে, এই অনুক্রমগুলোর যে পদগুলো আছে, অনুক্রম হচ্ছে প্রত্যেকটা পদের মাঝখানে কি থাকবে? কমা চিহ্ন থাকবে। আর অনুক্রমের প্রত্যেকটা পদ বা প্রত্যেকটা সদস্যের মাঝখানে কমার পরিবর্তে যদি আমরা এরকম যোগ চিহ্ন দিই, তখনই সেটি ধারাতে রূপান্তরিত হবে। ঠিক আছে, তো অনুক্রম এবং ধারার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে সদস্যগুলোর মাঝখানের চিহ্ন, সদস্যগুলোর মাঝখানে যদি কমা থাকে তাহলে সেটি হচ্ছে অনুক্রম, মানে নর্মালি পদগুলো লেখা হয়েছে একটার পর একটা। বাট যদি এগুলোর যোগফল নির্দেশ করে, অনুক্রমের পদগুলোর যোগফল যদি নির্দেশ করে, তাহলে সেটি হবে কি? ধারা। এখন আমরা দেখলাম এই যে অনুক্রম বলি বা ধারা বলি, যেটাই হোক না কেন, সেগুলো সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে। সেগুলো কি হচ্ছে? সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে। তো সেই সুনির্দিষ্ট নিয়ম আমরা এখানে কয়েক ধরনের নিয়মের কথা বলেছি। ঠিক আছে, আমরা এখানে দেখো প্রথম যে ধারাটা আমি লিখেছিলাম সেটা ছিল কি 1 2 3 4 5 6 এরকম। তারপর এটা মৌলিক সংখ্যার ধারাটা, মৌলিক সংখ্যাগুলো লিখছি ক্রমান্বয়ে। আর এখানে 2 4 8 6 16 32 এইভাবে লিখেছি। তো বিশেষ করে প্রথমটার দিকে যদি আমরা তাকাই, প্রথম যে অনুক্রমটি ছিল সেই অনুক্রমটির দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমি একটা নিয়ম ফলো করছি। সেটা হচ্ছে প্রত্যেকটা পদ তার পরবর্তী পদের চেয়ে, প্রত্যেকটা পদ তার পূর্ববর্তী পদের চেয়ে 1 পরিমাণ বেশি। 1 2 3 4 5 6 7 8। তাহলে দেখো প্রত্যেকটা পদের ডিফারেন্স কত? 1। এই দুইটা পদের ডিফারেন্স 1, 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 এই দুইটা পদের ডিফারেন্স 1। অর্থাৎ প্রত্যেকটা পদ তার পরবর্তী পদের চেয়ে কত পরিমাণ বেশি? 1 করে বেশি। আবার আমরা এরকমই লিখতে পারতাম 3 5 7 9, অর্থাৎ বিজোড় পদগুলো যদি লিখি, তারপর 11 13, তাহলে এখানে আমরা দেখবো যে প্রত্যেকটা পদ তার পূর্ববর্তী পদের চেয়ে কত বেশি? 2 পরিমাণ বেশি। দেখো তাহলে প্রত্যেকটা পদ তার পূর্ববর্তী পদের চেয়ে কি 2 পরিমাণ বেশি। তাহলে এই ধরনের অনুক্রম, যে অনুক্রমগুলোর যে কোনো দুইটি পাশাপাশি দুটি পদের বিয়োগফল সবসময় কি থাকবে? সমান থাকবে। তো এগুলো যোগ চিহ্ন দেবো আমরা, যখন ধারা বলবো আমরা, তখন এগুলো কি হবে? অনুক্রম না বলে যদি ধারা তৈরি করে ফেলি, এগুলোকে যদি আমরা ধারা বানাই দিই, জাস্ট প্লাস চিহ্ন দিলে সেগুলি ধারা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এই ধারা, এই ধারা এবং এই ধারা, এই ধারার যে কোনো দুইটি পদের, অর্থাৎ যে কোনো দুইটি পাশাপাশি বা পরপর বা ক্রমিক, যে কোনো দুটি ক্রমিক পদের বিয়োগফল হচ্ছে কি সমান। প্রত্যেক ক্ষেত্রেই হচ্ছে কি 2। অর্থাৎ প্রত্যেকটা পদ তার মানে একটা পদ তৈরি হবে তার পূর্ববর্তী পদের সাথে একটা নির্দিষ্ট সংখ্যা যোগ করে। ঠিক আছে, পূর্ববর্তী পদের সাথে একটা নির্দিষ্ট সংখ্যা যোগ করে করে পরবর্তী পদগুলো তৈরি হবে। যেমন আমরা যদি 4 যোগ করে করে একটা পদ তৈরি করতে চাই, ঠিক আছে, তাহলে 1 1 আর 4 5, 5 আর 4 9, 9 আর 4 13, 13 আর 4 17, 17 আর 4 21, 21 আর 4 25। তাহলে দেখো 4 4 করে বৃদ্ধি পাইতেছে। এখানে কত কত করে বৃদ্ধি পাচ্ছে দেখো, প্রত্যেকটা পাশাপাশি দুইটি পদের বিয়োগফল 4। তো এই ধরনের যে ধারা, এই ধারার ক্ষেত্রে এটা একটা নিয়ম ফলো করতেছে। সেই নিয়মটা হচ্ছে কি, যে কোনো দুইটি পাশাপাশি পদের বিয়োগফল সমান হবে। যে কোনো এই দুইটা নিলাম বিয়োগফল যা হবে, এই দুইটা নিলেও বিয়োগফল তাই হবে। তাহলে এইরকম নিয়ম করে যে ধারাগুলো তৈরি হবে, এগুলো অবশ্যই ধারা আকারে লিখবো আমরা, অনুক্রম না, যেহেতু সংজ্ঞাটা হচ্ছে সমান্তর ধারা। তো সেই ধারাটাকে আমরা বলবো সমান্তর ধারা। ঠিক আছে, তাহলে সমান্তর ধারা হচ্ছে কি, যে ধারায় যে কোনো দুটি ক্রমিক পদের পার্থক্য একই থাকে তাকে সমান্তর ধারা বলে। আর এখানে একটা জিনিস আছে সাধারণ অন্তর। সমান্তর ধারায় পরপর দুটি পদের বিয়োগফলকে সাধারণ অন্তর বলে। এই যে পদের পার্থক্যটা, এই পদের পার্থক্যটাকেই বলা হচ্ছে সাধারণ অন্তর। অর্থাৎ এই যে প্রত্যেকটা পদ আমরা এখানে লিখলাম, যে কোনো দুইটি পদের বিয়োগফল কত, এখানে 2, এখানে কত 1, এখানে কত 4, তাহলে এইগুলোকে আমরা বলবো সাধারণ অন্তর। এগুলো যে কোনো পাশাপাশি দুটি পদের বিয়োগফলটাই হচ্ছে কি এখানে
সাধারণ অন্তর, অর্থাৎ প্রত্যেকটা পদ তার পূর্ববর্তী পদের চেয়ে যতখানি বেশি সেটি হচ্ছে সাধারণ অন্তর। তাহলে এই ধারার সাধারণ অন্তর হচ্ছে কত 1, তার পরের পদের সাধারণ অন্তর হচ্ছে কত 2, তার পরের পদের সাধারণ অন্তর হচ্ছে 4। এই সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অন্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, সাধারণ অন্তর গেল। এরপর আমরা দেখব গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা হচ্ছে যে ধারায় যে কোনো দুটি ক্রমিক পদের ভাগফল বা অনুপাত একই থাকে। ভাগফল অথবা অনেক সময় এটাকে অনুপাত বলা হয়। ঠিক আছে, অনুপাত। যেমন আমরা এখানে উদাহরণে 3 নম্বরটা যেটা লিখেছিলাম 2, 4, 16, 32। দেখো তাহলে এখানে দেখো আমি কি লিখেছি, প্রত্যেকটা পদের ভাগফল কিন্তু একই। এই দুইটাকে যদি আমরা ভাগ করি, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে, 8কে 4 দিয়ে ভাগ করলেও 2 হবে, 16কে 8 দ্বারা ভাগ করলেও 2 হবে। অর্থাৎ এখানে যে কোনো দুটি পদের ভাগফলটা কি একই। তাহলে ওইখানে কি হচ্ছে, সাধারণ তোমার যেটা ধারা, সমান্তর ধারা, সেখানে একটা পদ আর একটা পদের চেয়ে একটা নির্দিষ্ট সংখ্যার যোগফল আকারে বাড়তেছে, একটা নির্দিষ্ট সংখ্যার কি যোগফল আকারে বাড়তেছে। কিন্তু গুণোত্তর ধারায় কি হবে, একটা নির্দিষ্ট সংখ্যার গুণফল আকারে বাড়বে। যেমন এখানে 2 আছে, যদি আমরা 3 গুণ বাড়াই দেই তাহলে 3 দুগুণে 6 হবে, তারপর 3 6 18 হবে, তারপর 3 18 54 হবে। এগুলো ধারা আকারে লিখি আমরা। তাহলে দেখো প্রত্যেকটা পদের ভাগফল, 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে 3 হবে, 18কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলেও 3 হবে, 54কে যদি আমরা 18 দিয়ে ভাগ করি তাহলেও 3 হবে। তাহলে এখানে যে কোনো পাশাপাশি দুটি পদের ভাগফলটা হচ্ছে কি সেম। ওখানে ছিল কি বিয়োগফল সেম, এখানে ভাগফল সেম। তো এই ধরনের ধারাকে আমরা বলবো গুণোত্তর ধারা। অর্থাৎ যে ধারার পাশাপাশি যে কোনো দুইটি ক্রমিক পদের ভাগফল হবে কি সেম সংখ্যা হবে। তাহলে এই দুইটা নিয়ে যদি ভাগ করি তাহলেও 3, এই দুইটা নিয়ে ভাগ করলেও 3, আবার যদি 6 আর 18 এই দুইটা নিয়ে ভাগ করি তাহলেও 3। অর্থাৎ যে কোনো দুটি পাশাপাশি পদ যদি আমরা নেই তাহলে যদি বড়টা পরেরটাকে দিয়ে পরেরটাকে আগের পদ দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে 3 হবে। তাহলে 18 ভাগ 6 সমান হচ্ছে 3, 54 পূর্ব পদ হচ্ছে 18, তাহলে ভাগ করলেও হলো 3। তাহলে যে কোনো একটাকে, এটাকে পূর্ববর্তী পদ এটাকে পূর্ববর্তী পদ বলে, এটাকে পরবর্তী পদ বলে। এটা যদি পূর্ববর্তী হয় তাহলে এর পরবর্তী হচ্ছে 18, 2 যদি পূর্ববর্তী হয় তাহলে 6 আছে পরবর্তী। তাহলে যে কোনো 2 জোড়া পদকে যদি আমরা পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করি তাহলে ভাগফলটা যদি সেম হয়, সব ক্ষেত্রেই সেম হয়, তখন সেটাকে আমরা বলবো গুণোত্তর ধারা। আর এই যে ভাগফলটা আছে, সমান ভাগফলটা পাচ্ছি, এটাকে আমরা বলবো সাধারণ অনুপাত। এটাকে আমরা কি বলবো, সাধারণ অনুপাত। ঠিক আছে, সাধারণ অনুপাত, এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সাধারণ অনুপাত হচ্ছে কি, গুণোত্তর ধারায় পরপর দুটি পদের ভাগফলকে সাধারণ অনুপাত বলে। পরপর দুটি, অর্থাৎ যে কোনো দুটি ধারাবাহিক পদ যদি আমরা নেই তাহলে তাদের ভাগফলটা কে সাধারণ অনুপাত বলে। সাধারণ কেন বলতেছি, এখানে আমরা বলতেছি সাধারণ অনুপাত, এখানে বলতেছি সাধারণ অন্তর। কেন? তখন প্রত্যেক ক্ষেত্রেই আমরা কি পাবো, যে কোনো ধারাবাহিকভাবে দুটি পদ নিলেই এখানে বিয়োগফলটা সেম হবে সমান্তর ধারার ক্ষেত্রে, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে ভাগফলটা বা অনুপাতটা কি হবে, সেম হবে। এই জন্য আমরা সেটাকে বলতেছি কি সাধারণ অনুপাত, আর ওটি কি বলতেছি আমরা সাধারণ অন্তর। ঠিক আছে, তো এই হচ্ছে এই অধ্যায়ের বেসিক কিছু আলোচনা। তো এখন আমরা দেখব, যেহেতু এই ধারাগুলোতে কি থাকবে, যোগবোধক চিহ্ন থাকবে মেইনলি, অথবা বিয়োগবোধক চিহ্ন, মেইনলি যোগবোধক চিহ্নই থাকে। ঠিক আছে, তো এই যোগবোধক চিহ্ন যেহেতু থাকে তার মানে হচ্ছে সমান্তর ধারা কি অনেকগুলো পদের যোগফল। সমান্তর ধারা হচ্ছে কি অনেকগুলো পদের যোগফল। তাহলে সেই যোগফলটাই আমরা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে যোগফল নির্ণয় করার আগে আমরা সাধারণ যে সমান্তর যে ধারা আছে বা গুণোত্তর ধারা আছে সেটি নিয়ে আমরা আলোচনা করার আগে সসীম ধারা সম্পর্কে আলোচনা করি। যে সসীম ধারা কি, এই অধ্যায়ের শিরোনামই কিন্তু হচ্ছে সসীম ধারা। তো সসীম ধারা জিনিসটা কি, তো আমরা যে নিয়মের কথা বলতেছি, এই যে কোনো একটা অনুক্রম অথবা ধারা যেটাই বলি না কেন, অনুক্রম বলি বা ধারা বলি, অনুক্রমের ক্ষেত্রে ডিফারেন্স, অনুক্রম এবং ধারার ডিফারেন্স একটাই, সেটা হচ্ছে অনুক্রম হচ্ছে কি অনেকগুলো পদ পাশাপাশি থাকবে, আর অনুক্রমের পদগুলোর যোগফলটাই হচ্ছে কি ধারা। সহজ কথায় অনুক্রমের পদগুলোর মাঝখানে যদি যোগ চিহ্ন থাকে তাহলে সেটি হচ্ছে ধারা। তো যেটাই হোক না কেন, সেটা গুণোত্তর ধারা হোক বা সমান্তর ধারা হোক, যেটাই হোক না কেন, আমরা দেখতেছি যে এটা কি একটা এরকম করে বাড়তেই থাকবে, তাই না?
8 2 এটা কত আছে 2 4 8 16 এটা গুণোত্তর ধারা যদি আমরা লিখি 32 বা একটা যদি সমান্তর ধারা লিখি 2 4 6 এখানে একটা নির্দিষ্ট 2 2 করে যোগ আকারে বাড়বে এখানে 2 2 গুণ আকারে বাড়ছে তারপর হচ্ছে 10 তো এরকম যদি আমরা যাইতে চাই এখানে ধারার ক্ষেত্রে সবসময় যোগ চিহ্ন হবে ঠিক আছে তো এই যে অনেকগুলো পদ পরস্পর এখন আমি যদি বলি যে এটা আসলে শেষ হবে কখন এটা কি আসলে শেষ হবে মানে এরকম করে কিন্তু সারা জীবন চলতেই থাকবে অর্থাৎ এটা প্রত্যেকটা এরকম একটা অনুক্রম বা ধারা যেটাই বলি না কেন এগুলো আসলে কি একটা অসীম অসীম তো এগুলোর যদি অসীম সংখ্যক পদ এখানে থাকবে ঠিক আছে অসীম সংখ্যক পদ এরকম থাকবে সেক্ষেত্রে আমরা যোগফল এই যে ধারার যোগফল কিন্তু আসলে আমরা বের করতে পারবো না তাই না এরকম অসীম সংখ্যক চলতেই থাকবে তাহলে আমরা কি যোগ করতে পারবো পারবো না তো যদি আমরা যোগফল বের করতে চাই অবশ্যই কোথাও না কোথাও গিয়ে কি হইতে হবে এন্ড হইতে হবে কোথাও না কোথাও গিয়ে মনে করি এটা 100-তে এসে কি হয়েছে এন্ড হয়েছে আর এটা কত 128-এ এসে এন্ড হয়েছে ঠিক আছে এরকম অবশ্যই কি হইতে হবে কোথাও এসে এটা এন্ড হতে হবে নতুবা আমরা কি করতে পারবো না কখনোই এই যোগফলটা বের করতে পারবো না ঠিক আছে তো এরকম একটা একটা সমান্তর ধারা হোক বা গুণোত্তর ধারা হোক যাদের সাধারণ অনুপাত বা সাধারণ অন্তর 1-এর চেয়ে বেশি আর কি গ্রেটার দ্যান 1 আর কি গ্রেটার দ্যান 1 বা 1ও হইতে পারে ঠিক আছে ইকুয়াল 1 অথবা 1-এর চেয়ে বেশি এরকম যদি হয় অর্থাৎ পদগুলো আস্তে আস্তে বাড়তেছে অনুক্রম মানে কিন্তু পদগুলো আস্তে আস্তে কি বৃদ্ধি পাবে এখানে কিন্তু পদগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে এরকম নিয়ে আলোচনা করা হচ্ছে না পদগুলো আস্তে আস্তে এখানে বাড়তেছে ঠিক আছে অনুক্রম মানে ছোট থেকে বড় এখানে পদগুলো সাজানোর ক্ষেত্রে অবশ্যই ছোট থেকে বড় আকারে সাজানো থাকতে হবে নট বড় থেকে ছোট তো যদি এটা কোথাও এসে এন্ড হয় তাহলেই আমরা কি করতে পারবো যোগ করতে পারবো অথবা অন্যথায় আমরা এগুলোর যোগফল বের করা পসিবল হবে না তো যখন কোথাও এসে এন্ড হবে অর্থাৎ এনতম পদ এখানে যদি আমরা বলি 2 4 তাহলে এখানে 50তম এটা এখানে হিসাব করলে মোট 50টা পদ হবে যেহেতু 2 থেকে 100 পর্যন্ত আছে মাঝখানে বীজের পদগুলো নেই তার মানে এখানে মোটামুটি 50টা পদ আছে আবার এইখানেও ওইরকম কিছু পদ আছে 2 পাওয়ার কত এখানে 7টা পদের মতো আছে 1 2 3 4 5 তারপর মাঝখানে 64 দ্বিগুণ তাহলে 1 2 3 4 5 6 7 হ্যাঁ এখানে মোটামুটি কয়টা পদ আছে 7টা পদ আছে আর এখানে মোটামুটি 50টা পদ আছে তার মানে এইরকম লিমিটেড সংখ্যক পদ যদি থাকে তাহলেই যোগফলের মান বের করা যাবে অন্যথায় এখানে কি যোগফলটা বের করা যাবে না তার কারণ এখানে পদ আস্তে আস্তে বৃদ্ধি পেতেই আছে আমরা কিভাবে যোগ করব তাই না তো এই জন্য এখানে এই অধ্যায়ে যখন আমরা যোগফল বের করতে চাবো এই ধরনের ধারার ক্ষেত্রে সেটা অবশ্যই সসীম ধারা হইতে হবে অর্থাৎ এর পদ সংখ্যা এগুলো প্রত্যেকটাকে একটা আমরা কি বলবো পদ বলবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা পদ ঠিক আছে এটা হচ্ছে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ পঞ্চম পদ এইরকম ড্যাশ 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 এটা এনতম পদ ঠিক আছে এটা হচ্ছে এনতম পদ অবশ্যই এন এর একটা ফাইনিট মান থাকতে হবে ঠিক আছে একটা মান থাকতে হবে এন এর একটা কি থাকবে ইনফিনিট না এন এর মান অবশ্যই একটা কি ফাইনিট মান থাকতে হবে তাহলে এই যোগফলটা আমরা বের করতে পারবো এন এর মান 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম একটা ফিক্সড মান থাকলে এই যোগফলটা আমরা কি করতে পারবো বের করতে পারবো কিন্তু এন এর মান যদি কি হয় ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে তাহলে আমরা এই যোগফলটা করতে পারবো না এন এর যাই হোক যত বড়ই মান হোক 1 কোটি মানও যদি হয় তাহলে এন এর একটা মান থাকতে হবে তখনই এটা হয়ে যাবে কি সসীম ধারা ঠিক আছে আর তখন আমরা এই যোগফলটা বের করতে পারবো ঠিক আছে ওকে এই জন্যই এই অধ্যায়টাকে সসীম ধারা বলছে নইলে আমরা এই যোগফলটা বের করতে পারতাম না যদি অসীম ধারা হইতো অসীম ধারা আর একটা অধ্যায় আছে অসীম ধারার ক্ষেত্রে যোগফল কখনো বের করা যায় কখনো বের করা যায় না এটা নিয়ে হায়ার ম্যাথে তোমাদের আলোচনা আছে তো আমরা এখানে সমান্তর এবং গুণোত্তর ধারার সসীম যেটা আছে অর্থাৎ এন একটা নির্দিষ্ট সংখ্যক পদের জন্য যোগফল বের করব ঠিক আছে তো এই যোগফলটা বের করার আগে আমরা এই অধ্যায়ে যেহেতু সমান্তর ধারা এবং 13.2-এ গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করা আছে তাহলে এখানে আমরা সমান্তর ধারা নিয়েই আলোচনা করি ঠিক আছে আচ্ছা মনে করো এটা একটা সমান্তর ধারা তো সমান্তর ধারা কি হবে সমান্তর ধারার ক্ষেত্রে যদি প্রথম পদটা আমাদের জানা থাকে মনে করো প্রথম পদ এ এবং আমরা সমান্তর ধারার ক্ষেত্রে কি জানি যে এর পরের যে পদগুলো হবে একটা নির্দিষ্ট সংখ্যার যোগফল আকারে বাড়বে তাহলে প্রথমটা যদি এ হয় তারপরটা কি মনে করো 2 2 আকারে বাড়তেছে তাহলে a+2 হবে তারপরটা a+2+2 অর্থাৎ a+4 হবে তারপরটা কি হবে a+6 হবে এরকম করি 2 2 করে বাড়বে না প্রত্যেকটার সাথে 2 2 করে যোগ হবে তাই কিনা তাহলে 6 তারপরটা 6+2 = a+8 হবে এরকম করে
বাড়তে থাকবে। তো এখানে তাহলে যদি একটা সমান্তর ধারার কি থাকে, প্রথম পদ জানা থাকে, প্রথম পদ যদি জানা থাকে আর পদগুলোর পার্থক্য যদি জানা থাকে, প্রত্যেকটা পদের পার্থক্য কত সেটি জানা থাকে, অর্থাৎ পদগুলো কি পরিমাণ হারে বাড়তেছে, হারে না কত করে করে বাড়তেছে, হারে হচ্ছে গুণফল আকারে বাড়া, আর কত করে করে বাড়তেছে, অর্থাৎ 2 করে বাড়তেছে নাকি 3 করে বাড়তেছে নাকি 4 করে বাড়তেছে, যদি সেটি জানা থাকে, অর্থাৎ সাধারণ অনুপাত যদি জানা থাকে, সাধারণ অন্তরটা যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা সেই যে ধারাটা আছে সেটা বের করতে পারবো। তাহলে মনে করো যে সাধারণ অন্তরটা ডি, সাধারণ অন্তর হচ্ছে ডি, আর প্রথম পদ হচ্ছে কত, প্রথম পদ হচ্ছে এ। আমরা যদি এখন ধারাটাকে সাজাইতে চাই, তাহলে ধারাটি কত হবে, প্রথম পদ হচ্ছে এ, তার পরের পদটা কি হবে, এ প্লাস ডি, ডি পরিমাণ বেড়েছে, তাহলে প্রথম পদ হচ্ছে এ প্লাস ডি পরিমাণ বেড়েছে, তাহলে তার পরের পদটা কত হবে, এ প্লাস ডি অর্থাৎ 2d, ঠিক আছে। তার পরের পদটা কি হবে, এ প্লাস 2d প্লাস ডি, তার মানে কি 3d, ঠিক আছে, এ প্লাস 2d প্লাস ডি তাহলে 3d। তার পরের পদটা হবে কি, এ প্লাস 3d তার সাথে আবার প্লাস ডি হবে, তার মানে এ প্লাস 4d হবে, ঠিক আছে। তাহলে এরকম করে চলতে থাকবে, এরকম করে চলতে থাকবে। তাহলে এটা হচ্ছে কি প্রথম পদ, এটা কি পদ, প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, এটা হচ্ছে চতুর্থ পদ, এটা কি পদ, চতুর্থ পদ, এটা হচ্ছে পঞ্চম পদ। তো এখন তোমরা স্বাভাবিকভাবে আইডিয়া করতেই পারতেছ, দেখো যখন প্রথম পদ তখন প্রথম পদ শুধু এ একাই থাকবে, তাহলে দ্বিতীয় পদ যখন হচ্ছে তখন একটা ডি যোগ হচ্ছে, তৃতীয় পদ এ এর সাথে 2টা ডি যুক্ত হচ্ছে, তৃতীয় পদে এ এর সাথে তৃতীয় পদে 2টা ডি যোগ হচ্ছে, চতুর্থ পদে 3টা ডি, অর্থাৎ আমরা যদি, তাহলে তোমরা স্বাভাবিকভাবে আইডিয়া করতে পারতেছো, তাহলে ষষ্ঠ পদে কি হবে, এটা যদি নাও থাকে, এটা যদি এই জিনিসটা যদি কি থাকে তোমাদের নাও থাকে, তাহলে ষষ্ঠ পদে কি হবে, প্রথম পদের চেয়ে কয়টা ডি যোগ, ষষ্ঠ পদে 5টা ডি, অর্থাৎ একটা কম ডি যোগ হবে, তাই না। কারণ প্রথম পদ তো এ আছে, তার সাথে 5d যোগ হলে ষষ্ঠ পদ হবে। তাহলে আমরা যে কোনো পদ, তাহলে যদি আমরা বের করতে চাই, তাহলে যে কোনো পদ এন, এটাকে বলতেছে এন তম পদ, অর্থাৎ মনে করো আমরা 7তম পদ বের করতে চাই, তাহলে কি হবে, এ প্লাস 7-এর থেকে 1 বিয়োগ করতে হবে, 6d, 7 বিয়োগ 1 সমান 6, অর্থাৎ এ প্লাস 6d, এ প্লাস কি 6d, আমরা এখানে দেখতেই পারতেছি। তার মানে কি, অর্থাৎ প্রথম পদের সাথে দেখো 0d মানে d9, দ্বিতীয় পদের সাথে একটা ডি যুক্ত হয়েছে, তৃতীয় পদের সাথে 2টা দিয়ে, মানে পদের ক্রমিক নম্বর যত হচ্ছে এখানে ডি এর সাথে তার চেয়ে 1 কম গুণ হচ্ছে, তাহলে 7 নম্বরের জন্য তাহলে 6d হবে। তাহলে যদি n তম পদ হয়, তাহলে এখন যদি আমরা বলি তাহলে n নম্বর পদ কত হবে, n নম্বর পদ, n তম পদ, এটাকে বলতেছি n তম পদ, তাহলে কি হবে, প্রথম পদ প্লাস, তাহলে n তম পদ যদি হয় তাহলে n এর আগের সংখ্যাটা কি, n মাইনাস 1 ইন্টু ডি, তাই না। এখন n এর মান যদি 50 হয় উদাহরণ হিসেবে, তাহলে এ প্লাস কি হবে, 50 মাইনাস 1 ডি, অর্থাৎ এ প্লাস 49d। তাহলে এইরকম করে আমরা কি পাবো, যে কোনো সংখ্যক পদ, যে কোনো তম পদ বের করতে পারবো, ঠিক আছে। যদি প্রথম পদ জানা থাকে এবং সাধারণ অন্তরটা আমাদের জানা থাকে, তাহলে আমরা কি করতে পারবো, n তম পদ অর্থাৎ 20তম পদ, 100তম পদ, 10তম পদ এটি বের করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা মনে করি একটি পদের প্রথম পদ হচ্ছে 5 এবং এই ধারাটা 3 করে বেড়েছে, 3 করে বেড়েছে। তো এখন যদি আমি বলি যে এই ধারাটি তৈরি করো, ধারাটা তোমরা কিভাবে তৈরি করবা, তাহলে প্রথমে হবে কি 5, প্রথম পদ 5, তাহলে প্রথম পদ হবে 5, তারপর পদ কত হবে, 5 আর 3 8, তাই না। তারপরের পদ কত হবে, 8 আর 3 11, তারপরের পদ কত হবে, 11 আর 3 14, তারপরের পদ কত হবে, 14 আর 3 17, এরকম করে চলতে থাকবে। এখন আমি যদি বলি যে 50তম পদ কত, এই ধারার 51তম পদ কত, এই ধারার 51তম বা 21তম পদ, আচ্ছা এই ধারার 21তম পদ কত হবে, 21তম পদ কত, তাহলে এখন কি এরকম করবা, 21টা লিখবা, লিখে এরকম গুণবা, তারপরে 1 2 3 4 এরকম করে 21 গিয়ে কি, তাহলে তো অনেকগুলো পদ লিখতে হবে। তাহলে সরাসরি 21তম পদ কি হবে, আমরা জানি একটু আগে বললাম যে প্রথম পদ প্লাস n তম পদ মানে হচ্ছে
এটা তাহলে 21তম পদ যেহেতু হবে তাহলে প্রথম পদ হচ্ছে কত 5 প্লাস 21তম পদ মানে কি 21-এর সাথে 1 বিয়োগ করতে হবে, তাহলে 21 মাইনাস 1 অর্থাৎ 20 গুণন ডি, ডি এর মান কত 3, তাহলে 21তম পদ হবে 3 20 60 আর 5 65। তাহলে এখন তোমরা এখানে গুণ 17, তো 17 আর 3 20, 20 আর 3 23 এরকম করতে যাও, দেখবা 21 নম্বর পদে ঠিক 65 পাবা। 21 নম্বর পদে ঠিক কত পাবা 65 পাবা। ঠিক আছে, তাহলে এইরকম করে যে কোনো একটা পদের যদি প্রথম ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তর দেওয়া থাকে তাহলে ওর একটা নির্দিষ্টতম পদ কত হবে সেটা আমরা কি করতে পারবো ইজিলি বের করতে পারবো। তাহলে 1 প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এই সূত্র থেকে এনতম পদ বের করতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে যে কোনো একটা ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তর দেওয়া থাকলে আমরা তার এনতম পদ বের করতে পারবো। তাহলে এখন আমরা মনে করো যে আসলে যোগফল বের করতে চাই, এখানে কি বের করতে চাই এনতম পদের যোগফলটা আমরা কি করতে চাই বের করতে চাই। এনতম এন এর মান 10 20, আমরা জানি যে এন এর মান যদি ইনফিনিটি হয় তাহলে সেক্ষেত্রে আমরা যোগফলটা বের করতে পারবো না, বাট এন এর যদি একটা ফাইনিট মান থাকে ও এন এর মান 1 2 3 4 5 6 7 8 যে কোনো একটা ফাইনিট মান থাকলে আমরা কি করতে পারবো সেই ধারাটার যোগফলটা বের করতে পারবো। ঠিক আছে, এখন আচ্ছা প্রথমে আমি একটা জেনারেল উদাহরণ দিয়ে শুরু করি, যে একটা ধারা সবচেয়ে সহজ মনে করো এই ধারা কত আছে 2 আছে 4 6 8 10 এই আর 12 আছে। ঠিক আছে, তাহলে এই যে ধারাটা এই ধারাটা আমি বলতেছি এগুলোর আমরা যোগ করব, ধারা যেহেতু বারবার আমি কমা দিচ্ছি এগুলো প্লাস হবে, তো এটা একটা ধারা মনে করো এস। তো ধারার যোগফলটাকে এইভাবে এস দ্বারা প্রকাশ করা হয়, ধারার সমষ্টিকে, যেহেতু ধারাতে তো যোগ চিহ্নই থাকবে আলটিমেটলি, ধারা মানেই তো সেখানে যোগফল, তাই না? এখন ধারা অনুক্রমের মধ্যে ডিফারেন্সটাই আছে, ধারায় যোগ চিহ্ন থাকবে। তাহলে তাহলে এই জন্য এটাকে এস দ্বারা প্রকাশ করা হচ্ছে, সাম, এসতে আছে সাম। তাহলে এটার সামটা আমরা কি করতে পারবো, এটা যেহেতু ছোট পদ আছে ক্যালকুলেটারে কি করব এখানে বসিয়ে দিলেই কি আমরা পেয়ে যাবো 1 2 3 4 5 6, তো আমরা পেয়ে যাবো। কিন্তু আমরা যদি এইরকম করি কথার কথা ইজিলি যদি করার চেষ্টা করি তাহলে 12 মানে এটাকে আমরা উল্টা করে লিখি, এখানে লিখলাম 12, এখানে লিখলাম 10, এখানে 8, এখানে লিখলাম আবার 6, তারপর এখানে 4 আর এখানে 2, তাহলে জাস্ট উল্টাই লিখলাম, আমরা কি করলাম জাস্ট উল্টাই লিখলাম। লিখে দেখো তো এখানে কত হইলো 12 আর 2 14 হবে, এখানেও কিন্তু 14 হবে, এখানেও কিন্তু কি হবে 14 হবে, এখানেও কিন্তু কি হবে 14ই হবে, এখানেও কিন্তু কি হবে 14ই হবে, এখানেও কিন্তু যোগফলটা 14ই হবে। তাহলে এস প্লাস এস টোয়াইস এস ইজ ইকুয়াল টু, দেখো কয়টা 14 হচ্ছে, এখানে জয়টা পদ আছে তয়টা 14 হচ্ছে, কিন্তু 1 2 3 4 5 6, 6টা 14, তাহলে 14 গুণন 6 এগুলো সব যোগ না, তাহলে 6টা 14 গুণ যোগ মানে কি 14 গুণন 6। ঠিক আছে, সূচক যেরকম গুণের একটা এক্সপ্রেশন যেরকম সূচক 3 2টা 3 গুণ করলে যেমন কি হয় স্কোয়ার, ঠিক সেই রকম 3টা 2 যদি আমরা 2টা যোগ করি, 3টা 3 যখন যোগ করি তাহলে তখন একটা 3 গুণন 3 লেখা যায়, বা 2টা 3 যখন আমরা যোগ করি তখন এখানে লেখা যায় যে 3 গুণন 2। ঠিক আছে, তাহলে যোগের সংক্ষিপ্ত রূপ যেরকম কি গুণ, ঠিক সেরকম গুণের সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে সূচক। আচ্ছা যাই হোক, এখানে 14 গুণন 6, তাহলে এস সমষ্টি সমান কি হবে 14 গুণন 6 ডিভাইডেড বাই 2। তাহলে এই জিনিসটা আমরা কোথা থেকে পাইলাম, 14 কিন্তু আমাদের ছিল না, 14 কোথা থেকে পাইলাম বলো দেখি, এই প্রথম পদ এবং শেষ পদের যোগফল কিন্তু 14, আবার দ্বিতীয় পদ এবং শেষ পদের আগের পদ যোগ করে হয়েছে 14, তৃতীয় পদ এবং তার আগের পদটা যোগ করে হয়েছে 14, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে যদি 14 হবে তাহলে আমরা এটাকে জেনারেলি বলতে পারি কি প্রথম পদ প্লাস শেষ পদ। তাহলে আমরা লিখতে পারি কি প্রথম পদ প্লাস শেষ পদ ইনটু কি পদ সংখ্যা যতটা পদ ছিল এন, ঠিক আছে, ডিভাইডেড বাই কি 2, এন এর মান এখানে 6, তাহলে এইটা হচ্ছে কি 14টা হচ্ছে প্রথম এবং শেষ পদের সমষ্টি, আর পদ আছে আমাদের কয়টা 6টা, তাহলে পদের সংখ্যা এন সংখ্যক পদ যদি থাকে তাহলে এন আর ডিভাইডেড বাই 2 কেন ভাগ, তার কারণ আমরা যখন যোগ করছি তখন এক সিঙ্গেলের জন্য এস ছিল, কিন্তু আমরা কি করছি এটাকে যখন উল্টায় লিখছি তারপর যোগ করছি তখন কিন্তু এটার একটা সমষ্টি এটার একটা সমষ্টি, অর্থাৎ এস এর কি 2 গুণ পেয়েছি আমরা এখানে, তার কারণ কি প্রত্যেকটাই 2 বার 2 বার করে লিখছি, তাই না? 2s, ওই জন্য আমরা তো সিঙ্গেল সমষ্টি চাই,
একটা ধারা সমষ্টি চাই, কিন্তু এখানে তো আমরা দুইটা ধারা লিখে ফেলছি, ওই একই ধারাকে রিপিট করছি, এই জন্য 2 দিয়ে ভাগ। ওকে, তাহলে প্রথম পদ প্লাস শেষ পদ ইন্টু n ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে এই সেম প্রসেসে যদি আমরা এরকম একটা ধারা আছে মনে করো, এই ধারাটা আছে কি a, তাহলে সেই তাহলে এস সমান এ, আর সাধারণত যদি ডি হয় তাহলে এ প্লাস ডি প্লাস এ প্লাস টোয়াইস ডি প্লাস এ প্লাস থ্রাইস ডি, এরকম প্লাস এরকম করতে 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 এনতম পদটা কি হবে বলো তো? এনতম পদ হবে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, এরকম এনতম পদ যদি হয়, তাহলে এখন যদি আমরা এই সেম সমষ্টিটা আমরা বের করতে চাই, এই সমষ্টিটা, এই যে সমষ্টি, এই সমষ্টি এই সেম প্রসেসে যদি আমরা সমষ্টি চাই, তাহলে সমষ্টিটা কত হবে বলো তো? এর সমান কি হবে? প্রথম পদ হচ্ছে কত? এ, সরি প্রথম পদ হচ্ছে এ, আর শেষ পদ হচ্ছে কত? এটা এ এন মাইনাস 1 ইন্টু ডি, আর এটাকে গুণ করতে হবে কি পদের সংখ্যা এন, অর্থাৎ কয়টা পদ? এন সংখ্যক পদ। এন সংখ্যক পদের জন্য তো এনতম পদের সূত্রই তো এইটা, এনতম পদ, তার মানে এন সংখ্যক পদ এখানে আছে, তাহলে এনটি হচ্ছে এন ডিভাইডেড বাই হচ্ছে কি 2। ওকে, তো এইটাকে যদি আমরা সুন্দর করে সাজিয়ে লিখতে চাই, তাহলে এন বাই 2টাকে আমরা সবার সামনে লিখলাম, আর এইখানে দেখো কথা হচ্ছে এই এ আর, আচ্ছা তাহলে এ তাহলে এইখানে আমরা দেখতেছি যে কি এ এন, আর এখানে দেখো এ প্লাস এ মানে হচ্ছে টোয়াইস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এইখান থেকে আমরা একটা কি পেলাম? সমষ্টির একটা কি পেলাম? জেনারেল সূত্র পাইলাম। তাহলে এন সংখ্যক যে যদি কোনো একটা ধারার প্রথম পদ দেওয়া থাকে এ, আর সাধারণ অনুপাত দেওয়া থাকে, সাধারণ অন্তর দেওয়া থাকে ডি, এবং এন এর একটা লিমিট মান দেওয়া থাকবে অবশ্যই, এন এর মান অবশ্যই কি লেস দেন ইনফিনিটি, মানে ইনফিনিটির চেয়ে ছোট একটা সংখ্যা আর কি, মানে একটা ফাইনিট সংখ্যা আর কি, যার একটা মান থাকবে। ঠিক আছে, তো এইরকম একটা এনের যদি একটা মান থাকে, তাহলে সেখান থেকে আমরা সমষ্টিটা ঠিক এইভাবে বের করতে পারবো। ঠিক আছে, ওকে, তো এখন দেখো, এখন এই জিনিসটা আমরা এখান থেকে পাইলাম, তো এই সেম জিনিসটাকে আমরা একটু ভিন্নভাবেও পেতে পারি। সেটি হচ্ছে দেখো, মনে করো যে একটা ধারার প্রথম পদ এ, তাহলে দ্বিতীয় পদ কত হবে? এ প্লাস ডি হবে, আর তৃতীয় পদটা কত হবে? এ প্লাস টোয়াইস ডি হবে, তারপর প্লাস ড্যাশ 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 ড্যাশ। আমরা মনে করি যে শেষ পদটা হচ্ছে পি, শেষ পদটা কি? পি, অর্থাৎ এনতম পদটা হচ্ছে পি, তাহলে শেষ পদটা হচ্ছে কত? পি। তাহলে তার আগের পদটা কত হবে বলো তো? পি মাইনাস ডি হবে না? তাহলে তার আগের পদটা কত হবে? পি মাইনাস টোয়াইস ডি হবে, তাই না? তার আগের পদটা এরকম করে তো বাড়বে, তাই না? লাস্ট পদ, ওকে বুঝতে পারছো কি, যে যদি প্রথম পদ এ হয়, তাহলে তার পরের পদগুলো ডি করে আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, আর লাস্ট পদটা যদি পি হয়, তাহলে কি হবে? আগের পি এর আগের পদগুলো কি হবে? ডি পরিমাণ কমবে না? মনে করো যে প্রথম পদ 2 2 2 করে বাড়তেছে, তাহলে 2 হবে, 4 হবে, 6 হবে, 8 হবে। এখন মনে করো লাস্ট পদটা কত? 100, তাহলে তার আগের পদটা কত হবে? 2 2 করে যেহেতু বাড়ছে, তার আগের পদটা হবে কি 100 মাইনাস 2, অর্থাৎ 98। তারপরের পদটা কত হবে? 100 মাইনাস 4, তাই কিনা 96। তার আগের পদটা কত হবে? 100 মাইনাস 6, মানে 100 মাইনাস 2, না ডি এর মান তো কি 2, তাহলে এখানে একটা ডি বিয়োগ হয়েছে, এখানে কি 2 ডি বিয়োগ হয়েছে, 2 2 4, তাই না? তাহলে এরকম করে আস্তে আস্তে তোমার কমতে থাকবে। ঠিক আছে, এরকম যদি হয়, তাহলে ওই যে প্রথম যে নিয়মটা করছে, তাহলে এইটা যদি আমাদের এস হয়, তাহলে এটাকে যদি ঠিক উল্টায় লিখি, তাহলে প্রথম পদটাকে, লাস্ট পদটাকে আমরা প্রথমে লিখলাম, আর তার আগের পদটা পি মাইনাস, তাহলে তার পি মাইনাস ডি, তার আগের পদটাকে আমরা এখানে লিখলাম পি মাইনাস টোয়াইস ডি প্লাস ড্যাশ 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 ড্যাশ, আর প্রথম পদটাকে লিখলাম সবার শেষে, আর দ্বিতীয় পদটাকে তার এখানে এখানে লিখলাম, মানে যদি প্যাটার্ন অনুযায়ী সাজাই যায় ঠিক এটাই হবে, তাহলে 2 ডিটা হবে এইরকম হবে, তাই কিনা?
যদি আমরা সাজাই দেই প্রথম তিনটা পদ লাস্ট তিনটা পদের সাথে যোগ হবে সিরিয়ালি, আর এটা কি হবে ঠিক উল্টা, মানে উল্টা সিরিয়াল করে লিখলাম, ঠিক আছে? তাহলে এরকমই তো হবে। এখন যদি আমরা এখানে আগের মতোই কি করি, যোগ করি, প্রথমটা যেরকম করছিলাম 2 4 6 8 10, এই যে এইটার মতো করেই যদি করি আমরা, তাহলে এখানে কি হবে, তাহলে এখানে হবে টোয়াইস এস। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে কত হবে বলো তো, এ প্লাস পি হবে, তাই কি না? আর এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে দেখো ডি আর ডি কেটে যাবে, তাহলে এখানেও কিন্তু এ প্লাস পি হবে, তাই না? আর এটা যদি আমরা যোগ করি 2 2 ডি কেটে যাবে, এখানেও কি হবে, এ প্লাস পি হবে। এরকম করে সবগুলো এ প্লাস পি হবে। কতগুলো এ প্লাস পি হবে, এন সংখ্যক এ প্লাস পি হবে। তাহলে টোয়াইস এস সমান হবে কি, এ প্লাস পি ইন্টু এন, এন সংখ্যক, এন সংখ্যক যদি পদ থাকে এখানে তাহলে এ প্লাস বি কতগুলো হবে, এন সংখ্যক হবে। তাহলে এস সমান হবে কি, এ প্লাস পি ইন্টু এন ডিভাইডেড বাই 2, ঠিক আছে? তাহলে এখানে পি এর মান কত, পি সমান আছে এ, শেষ পদটা কি হবে আমরা জানি, শেষ পদটা এইটা, তাই কিনা? আমরা পি ধরেছি, কিন্তু এর আগে কিন্তু আমি কি লিখছিলাম, এখানে যেটা দেখিয়েছি এই যে দেখো, এ প্লাস ডি, এ প্লাস 2d, এ প্লাস 3d, তাহলে এখানে কত হবে, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, তাই কিনা? এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে লাস্ট পদটা কিন্তু আমরা এইটাকে পি ধরেছিলাম, এই পুরোটাকেই পি ধরেছিলাম। তাহলে এটা কত, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এই পুরো জিনিসটা ইন্টু কত, এন ডিভাইডেড বাই 2। এটাকেই কিন্তু তখন আমরা সাজিয়ে লিখেছি এন ডিভাইডেড বাই 2, এ আর এ যোগ করলে টোয়াইস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, ঠিক আছে? তাহলে দেখো ওই একইভাবে এই সূত্রটা আমরা কি পেয়ে গেলাম। ওকে, তো এটা হচ্ছে যে কোনো সমান্তর ধারার প্রথম পদ, সাধারণ অনুপাত এবং পদসংখ্যা এন যদি দেওয়া থাকে তাহলে তার সমষ্টির সূত্র। তাহলে আমরা এখানে দুইটা সূত্র পাইলাম। একটা সূত্র হচ্ছে সাধারণ, একটা যে কোনো ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তর যদি দেওয়া থাকে, এটা হচ্ছে কি প্রথম পদ, আর এটা হচ্ছে কি সাধারণ অন্তর। সাধারণ অন্তর যদি দেওয়া থাকে তাহলে এনতম পদ সমান হবে কত, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আবার এনতম পদের সমষ্টি, এন সংখ্যক পদের সমষ্টি, তম না, তখন আর তম বলা যাবে না, এন সংখ্যক পদের সমষ্টি। এন এর একটা অবশ্যই ফাইনাইট মান থাকতে হবে, তাছাড়া এটা হবে না, ঠিক আছে? এন সংখ্যক পদের সমষ্টি, ঠিক আছে? এন সংখ্যক পদের সমষ্টি, এটাকে এস এনও বলা হয় অনেক সময়। তাহলে এটা হচ্ছে কি এন ডিভাইডেড বাই 2 টোয়াইস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটা হবে সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তার সমষ্টির সূত্র। ওকে, তাহলে এই সূত্রটাকে ব্যবহার করি, এই সূত্র হোক বা এই সূত্রটা যে বেসিক নিয়মে আসলাম আমরা, সেই সূত্র থেকে যদি আমরা বের করতে চাই তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হবে? তো স্বাভাবিক সংখ্যার সমষ্টি মানে কি, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, এগুলোকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যার সমষ্টির ক্ষেত্রে এখানে এ এর মান কত, 1, আর ডি এর মানও কিন্তু কি 1, তাই না? স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে এ এবং ডি দুটার মানেই 1। তাহলে এন সংখ্যক, তাহলে এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্রটা, এটাকে একটু মডিফাই যদি আমরা করি তাহলে আমাদের এন ডিভাইডেড বাই 2 তো আছেই, আর এখানে হবে টোয়াইস এ, তাহলে 2 ইন্টু 1 প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি এর মানও কিন্তু এখানে 1, তাই না? ঠিক আছে, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে যদি এটা করি আমরা তাহলে এখানে কত হচ্ছে দেখো তো, তাহলে এন ডিভাইডেড বাই 2, এখানে কত হবে 2 প্লাস, আর এন আর 1 গুণ করলে এন আর মাইনাস 1। ওকে, তাহলে এখানে কত হচ্ছে হিসাব করো দেখি, তাহলে এখানে হচ্ছে এন মাইনাস 2 ইন্টু 2, এন মাইনাস, এটা যদি গুণ করে দেই আমরা 2 n মাইনাস 2 ইন্টু 2 প্লাস, আর
এখানে কথা হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, অর্থাৎ n মাইনাস টু দিয়ে এটাকেও গুণ করলাম, আবার এইটাকেও গুণ করলাম। গুণ করলে এখানে কত হবে বলো তো? টু টু কেটে যাবে, তাহলে হবে কত? n প্লাস n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। তো এটাকে যদি আমরা এইরকম করি, এটা হইল। তো এটাকে যদি আমরা আরেকটু মডিফাই এইরকম করে না করে যদি তোমার এইখানে হিসাবটা করে ফেলে আগে, তাহলে আরো ইজি হবে আমাদের জন্য, একটা সুন্দর এক্সপ্রেশন আসবে। এই এক্সপ্রেশনটা আসে দেখো কি আসছে, তাহলে n ডিভাইড বাই টু থাকলো, আর এইখানে দেখো কি হচ্ছে n প্লাস n, আর এখানে প্লাস ওয়ান প্লাস টু আর মাইনাস, তাহলে n প্লাস ওয়ান হচ্ছে এখানে, তাই না? এখানে প্লাস টু আর এখানে মাইনাস ওয়ান, মানে n প্লাস টু। তাহলে এটাকে সাজিয়ে যদি আমরা লিখি n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, ঠিক আছে? তাহলে এটা হলো কি স্বাভাবিক সংখ্যার জন্য। তাহলে ওই যে বড় সূত্রটা আছে, সেই বড় সূত্রটাকে স্বাভাবিক সংখ্যার জন্য আমরা কি করলাম? মডিফাই করলাম। স্বাভাবিক সংখ্যার জন্য কি করলাম? মডিফাই করলাম। কেননা এখানে a এর মানও ওয়ান, d এর মানও কি ওয়ান, তো মান বসিয়ে মডিফাই করলে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হয়। এটা শুধুমাত্র কার জন্য প্রযোজ্য? এই স্বাভাবিক সংখ্যাগুলোর জন্য প্রযোজ্য। স্বাভাবিক সংখ্যাগুলোর জন্য এই সূত্রটা এরকম ইজিলি হয়ে গেল, ঠিক আছে? আর যদি ডি এর মান অন্য কিছু হয়, এ এর মান ওয়ান না হয় অন্য কিছু হয়, সেক্ষেত্রে কিন্তু এটা প্রয়োগ করা যাবে না। যেটা শুধুমাত্র স্বাভাবিক সংখ্যা, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির জন্য ওই সূত্রটাকে এইভাবে মডিফাই করা গেল। অথবা এটাকে আমরা এইভাবেও মডিফাই করতে পারবো, যেমন এস সমান আমাদের কি দেওয়া আছে? ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট 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 এখানে এন পর্যন্ত আছে। কি আছে? এন পর্যন্ত আছে। কতগুলো আছে আমরা জানি না, সেটা 100 হইতে পারে, 200 হইতে পারে, 500 পর্যন্ত হইতে পারে। তাহলে আমরা ধরে নিলাম এন পর্যন্ত আছে। তো এইটাকে যদি আবার উল্টায় লিখি, তাহলে এন যদি হয়, তাহলে এন এর আগে এন মাইনাস টু, তার আগে এন মাইনাস ওয়ান, তারপরে এন। আমরা এর আগে দুই একটা লিখি, দুইটা করে লিখি, বেশি লিখবো না, জিনিসটা কঠিন হয়ে যায়। ওয়ান টু এরকম করে, আর এখানে এন মাইনাস টু, এন মাইনাস ওয়ান, আর তারপরটা হচ্ছে শুধু এন, তাই কিনা? তাহলে এন এর আগে কি হবে? এন এর চেয়ে ওয়ান ছোট, এন মাইনাস ওয়ান, তার আগে কি হবে? আরও এক কম, তাহলে এন মাইনাস টু। এইটাকে যদি আমরা সাজিয়ে লিখি, তাহলে আবার কি হবে? এখানে এন হবে, এখানে এন মাইনাস ওয়ান হবে, এন মাইনাস দুইটা করে লিখি, অর্থাৎ তিনটা করে লিখছে, তাহলে তিন লিখি, তাহলে এন মাইনাস টু, আর এখানে কি হবে? থ্রি টু ওয়ান, এরকম করে আবার উল্টা করে সাজিয়ে লিখলাম, ঠিক আছে? তাহলে এখানেও টু এস সমান কি হয় বলো দেখি? ওয়ান এন প্লাস ওয়ান হবে, দেখো। আর এখানেও দেখো, যদি আমরা এই দুইটা হিসাব করি, তাহলে এন প্লাস ওয়ান হচ্ছে। এখানে যদি হিসাব করি, তাহলে দেখো এন প্লাস ওয়ানই হচ্ছে। এখানে যদি আমরা হিসাব করি, দেখো তাও কিন্তু এন প্লাস ওয়ানই হচ্ছে। তো এরকম কতগুলো এন প্লাস ওয়ান হবে? এখানে মোট যতটা পদ আছে, এন সংখ্যক পদ যদি হয়, তাহলে এন সংখ্যক এন প্লাস ওয়ান হবে। টোয়াইস, তাহলে এন প্লাস ওয়ান ইন্টু এন। এখানে কতগুলো এন প্লাস ওয়ান আছে? দুইটা হইলে কি হবে? এন প্লাস ওয়ান ইন্টু টু। তিনটা হইলে এন প্লাস ওয়ান ইন্টু থ্রি। এন সংখ্যক আছে, তাহলে এন প্লাস ওয়ান ইন্টু এন। তাহলে এস সমান হবে কি? এন প্লাস ওয়ান ইন্টু এন ডিভাইডেড বাই টু। ঠিক আছে? এখানে কেন আমরা এটার সাথে এন গুণ করতেছি, এই জিনিসটা যদি তোমরা বুঝো, মানে গুণের যে বেসিক নিয়মটা, গুণ আসলে আসছে কোত্থেকে? গুণ কিন্তু যোগ থেকে আসছে। মনে করো যে আচ্ছা, 7 গুণন 5, এই কথার অর্থ কি? 7 গুণন 5 কথাটার অর্থ হচ্ছে 5টা 7 নিজের সাথে যোগ। কয়টা 7? 5টা 7। 5টা 7 যখন নিজের সাথে যোগ হবে, অর্থাৎ 1 2 3 4 5 6 7, সরি 5টা 7 না, 5টা 7। তো এই যে 5টা 7 নিজের সাথে যোগ আছে, তো এইটাকেই আমরা বলতেছি 7 গুণন 5। এই 5 কি নির্দেশ করে? মানে সূচকের ক্ষেত্রে কি ছিল? যদি 7 গুণন 7 গুণন 7, এটাকে আমরা কি লিখতাম? 7 গুণন 7। 5টা 7 নিজের সাথে যখন গুণ থাকে, তখন কি 7 পাওয়ার 5 লিখি, তাই না? 7 পাওয়ার 5 মানে হচ্ছে এই 5 কি করে? 7-এর নাম্বার নির্দেশ করে, অর্থাৎ কতটি 7? 5টি 7 নিজের সাথে পাওয়ার হিসেবে আছে। 5টি 7 কি? 5টি 7 কি করে? 5টি 7 নিজের সাথে গুণ হয়। এই জন্য হচ্ছে 5 টু দি পাওয়ার, সরি 7 টু দি পাওয়ার 5। আর 7 গুণন 5 কথার অর্থ কি? এখানেও 5টা 7। 5টা 7 এবার নিজের সাথে কি হয়? 5টা 7 নিজের সাথে যোগ হয়। তাহলে 5 গুণন 7 মানে হচ্ছে 5টা 7 নিজের সাথে যোগ হয়। আর
আর 7 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 5টা 7 নিজের সাথে গুণ হয়। তাহলে টু দি পাওয়ার থাকলে উপরে যতটুকু সংখ্যা থাকবে সেই সংখ্যক নিচের সংখ্যা গুণ হবে। আর যদি এরকম গুণ থাকে তাহলে তাহলে পরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যক প্রথম সংখ্যাটা নিজের সাথে যোগ হবে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে যোগ এবং সূচকের বেসিক কিন্তু এইটা। তো যোগ আর গুণ আসছে যোগ থেকে, আর এই সূচক আসছে গুণ থেকে। ঠিক আছে, তাহলে তাহলে ওই কথাই যদি হয় তাহলে n সংখ্যক n প্লাস ওয়ান প্লাস n প্লাস ওয়ান প্লাস n প্লাস ওয়ান, এখানে 3টা n প্লাস ওয়ান নিজের সাথে গুণ আছে, তাহলে আমি কি লিখতে পারবো? n প্লাস ওয়ান ইন্টু 3 লিখতে পারবো না আগের নিয়ম অনুযায়ী? 3টা n প্লাস ওয়ান নিজের সাথে যোগ আছে, তাহলে n প্লাস ওয়ান ইন্টু 3 লিখতে পারবো। যদি নিজের সাথে গুণ থাকতো তাহলে কি লিখতে পারতাম? n প্লাস ওয়ান টু দি পাওয়ার 3। আর যোগ থাকলে গুণ, আর গুণ যদি থাকে তাহলে পাওয়ার। বুঝতে পারছো? তোমরা নতুন কথা শুনতেছো নাকি জীবনে? আসলে কিন্তু এটাই হচ্ছে বেসিক। ঠিক আছে, তো এখন এরকম n সংখ্যক n প্লাস ওয়ান কয়টা আছে? এখানে n সংখ্যক আছে। কয়টা আছে? n সংখ্যক চলতে আছে। কয়টা আছে? n সংখ্যক আছে। তাহলে 3 জায়গায় কি হবে? n হবে। ওই জন্য আমি লিখতেছি n প্লাস ওয়ান ইন্টু n। তাহলে এটাকে আর 2 এদিকে এসে ভাগ হলো, তাহলে এইটা, তাহলে এই সেম জিনিসই এটাকে আমরা যদি এখন সাজিয়ে লিখি তাহলে কি হবে? n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে এইভাবে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলটাকে এইভাবে আমরা কি করতে পারি? নর্মালি লিখতে পারি। আর যদি স্বাভাবিক সংখ্যা না হয় সেক্ষেত্রে সমষ্টিটা কত হবে? n ডিভাইডেড বাই 2 টোয়াইস a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করলাম? n সংখ্যক স্বাভাবিক সংখ্যা n সংখ্যক সমান্তর ধারা, যে কোনো সমান্তর ধারা n সংখ্যক পদের সমষ্টি এইটা, আর n তম পদের সমষ্টি হচ্ছে n তম পদ, যদি বলি nth পদ হচ্ছে কি a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এই দুইটা সূত্রকে আমরা ব্যবহার করে কি করব? বাকি অঙ্কগুলো করব। তবে তোমাদের বইয়ে তোমরা যদি বই খুলে দেখো তাহলে এখানে তোমাদের কিছু আরো জিনিস আছে। ঠিক আছে, সেই জিনিসগুলো কি আমরা যদি তোমাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করি তাহলে তোমরা দেখতে পাবা। এই যে এইখানে দেখো n সংখ্যক পদের সমষ্টির সূত্র যেটা দেওয়াই আছে। এইখানে দেখো তোমাদের বইয়ে যদি আমি দেখাই দেই তাহলে এইখানে আছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার পদের যোগফল। ঠিক আছে, তারপর এই যে n স্বাভাবিক সংখ্যা না, যে কোনো সমান্তর ধারার যে কোনো n সংখ্যক পদের সমষ্টি এটা। আর n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি যে এখানে প্রমাণটা দিয়েছে ওরা, আমি যেভাবে দেখালাম, তো সেটা হচ্ছে তোমার এই যে এইটা। ঠিক আছে, আর তাহলে তাহলে 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল তোমরা এইভাবে বের করতে পারবা। তাহলে তাহলে এখানে কি হবে? 50টা স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে? তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 50টা মানে কি 50 নম্বর হচ্ছে কি 50। তাহলে কি হবে? এখানে n এর মান কত? 50। তাহলে কি হবে? আমরা সূত্র জানি n ইন্টু n প্লাস n এর মান যেহেতু 50, তাহলে 50 ইন্টু 50 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে হচ্ছে এইটা। আর এটা যদি করতে বলে তাহলে কি হবে? এখানে n এর মান দেওয়া আছে কত? 99। এক এক করেই, বাট এটাও স্বাভাবিক সংখ্যার যোগফল, দেখে বুঝতে হবে। সবসময় যে বলেই দিবে স্বাভাবিক সংখ্যা, বিষয়টা তা না। তো এটা যেহেতু স্বাভাবিক সংখ্যা তাহলে এটাও কিন্তু তোমরা 2 নিয়মেই করতে পারবা এটা। তো 1 নম্বর তো এই নিয়মেও করতে পারবা। প্রথম পদের মান কি? 1। আর এখানে ডি এর মান কত? ডি এর মান 2 মাইনাস 1 সমান 1। তাহলে তাহলে তোমরা এখানে হ্যাঁ, এখানে একটা জিনিস আছে যে n এর মান কত। এখানে যদি তোমরা এই সূত্র n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 বসাইতে চাও, n এর মান কত বসাবা? n এর মান কত বসাবো? এখানে তো বলাই ছিল যে 50টি স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে কয়টা পদ আছে? তবে এখানে দেখেই বুঝতেছো এখানে মোট কতটা পদ আছে। 99টা পদ আছে। 1 থেকে শুরু হয়েছে 99 পর্যন্ত, তাহলে 99টা পদ আছে। কিন্তু যদি এরকম এক থেকে এক এক করে না বাড়তো, ডি এর মান যদি 1 না হতো, ডি এর মান যদি 1 না হয়ে 2 হইতো, সেক্ষেত্রে কিন্তু তোমরা n এর মানটা এই সূত্র দিয়ে করবা, তখন n এর মান পাবা কত? তখন কিন্তু এই যে এই সূত্র আছে, n তম লাস্ট পদ কত? লাস্ট পদ 99, অর্থাৎ n তম পদ সমান আছে 99। তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান 90। ডি এর মান তোমরা জানো, a এর মানও দেওয়া আছে। আর এই n এর মানটা তখন কি কততম পদ, কয়টা পদ এখানে আছে সেখান থেকে তোমার কি
এন এর মানটা বের করে নিয়েছে। তো এইখান থেকে বোঝা যাচ্ছে 99টি পদ। এখন তোমরা এই এন এর মান এই সূত্রে যদি বসায় দাও তাও অ্যান্সার মিলবে, এই সূত্রে বসায় দিলেও অ্যান্সার মিলবে। কেন মিলবে? এই সূত্র দিয়ে মিলবে কেন? এই সূত্র দিয়ে তো যে কোনো অঙ্কই মিলবে, কিন্তু এই সূত্র দিয়ে মিলবে কেন? তাহলে এই সূত্র শুধুমাত্র a ইজ ইকুয়াল টু 1 আর d ইজ ইকুয়াল টু 1 এর জন্য প্রযোজ্য। এই অঙ্কে কিন্তু a এর মানও 1, d এর মানও কি 1। তার মানে এই সূত্র দিয়ে অঙ্কটা হইতো, শুধুমাত্র এই সূত্র না বসিয়ে। ঠিক আছে, তো যাই হোক, আমার উদ্দেশ্য ওইটা ছিল না। আমার উদ্দেশ্য ছিল তোমাদেরকে এখানে n সংখ্যক এই যে n সংখ্যক বর্গের সমষ্টি নির্ণয়, n সংখ্যক ঘনের সমষ্টি নির্ণয়। আচ্ছা যাই হোক, এটা পরের অধ্যায়ে যেহেতু আছে, তাহলে এটা আমরা দেখাবো না, পরের অধ্যায়ে দেখাবো। এখন আমরা তাহলে আমাদের যে এই অধ্যায়ের যে অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেই অনুশীলনীর অঙ্কগুলোই করি। 13.1। তো আমি এমসিকিউগুলো এই বই থেকেই করে দিচ্ছি, তারপর যখন অঙ্কগুলো করব আমরা তখন আমি তোমাদেরকে লিখে লিখে অঙ্কগুলো করে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো 13 নম্বর অঙ্ক 13.1 এর 1 নম্বর অঙ্ক কি বলছে? বলছে 13 প্লাস 20 প্লাস 27 প্লাস 34 প্লাস 101 এই ধারাটির পদ সংখ্যা কত? অর্থাৎ এখানে মোট কতটি পদ আছে তোমরা কিভাবে বের করবা? ঠিক আছে, এখানে কতটি পদ আছে? তাহলে পদ সংখ্যা বের করার নিয়ম হচ্ছে, এটা হচ্ছে লাস্ট পদ, এটা হচ্ছে কি লাস্ট পদ। তাহলে আমরা কিন্তু যে কোনো পদ, এই পদটা কয় নম্বর, এই পদটা আমরা গুনে গুনে বের করতেছি, 1 2 3 4, এটা হচ্ছে 4 নম্বর পদ। কিন্তু আমরা কি করতে পারি, আমাদের যদি ডি এবং এ এর মান থাকে তাহলে কিন্তু ওই পদের ক্রমিক নম্বরটা আমরা সূত্র থেকে বের করতে পারি। কিভাবে? দেখো, এখানে প্রথম পদ এ এর মান দেওয়া আছে কত 13, আর এখান থেকে কিন্তু আমরা ডি এর মান যে কোনো দুইটা পদ বিয়োগ করলেই কিন্তু ডি এর মান বের করতে পারবো। দেখো তো এই অধ্যায়টা 13.1 সব কি আছে, সাধারণ অন্তর থেকেই দেওয়া আছে, কিন্তু পরীক্ষায় যখন আসবে তখন তোমরা এটা গুণোত্তর ধারা নাকি সমান্তর ধারা, এটা যে 13.1 তার মানে এটা সমান্তর ধারারই অঙ্ক। কিন্তু যদি পরীক্ষায় আসে তখন তো বুঝতে পারবো না এটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা, সেক্ষেত্রে আগে চেক করে নেওয়া বিয়োগ ফলগুলো একই হচ্ছে নাকি ভাগ ফলগুলো একই হচ্ছে, চেক করে তোমাদেরকে নিতে হবে এটা সমান্তর নাকি গুণোত্তর। তো এখানে দেখো, যদি 20 থেকে 13 বাদ দাও তাহলেও কি হয় 7 হয়, আর 27 থেকে 20 বাদ দিলেও 7 হয়, 34 থেকে 27 বাদ দিলেও 7 হয়। তাহলে এখানে সাধারণ অন্তর ডেফিনেটলি ডি এর মান হচ্ছে 7। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি আমরা 34 দিয়ে করি, তাহলে বা এটা দিয়ে করি, তাহলে 111, তাহলে সিরিয়ালি এরকম বাড়তে বাড়তে 111 পর্যন্ত আসছে। তাহলে কত নম্বর পদটা 11 হবে? তাহলে ধরে নেই 11 নম্বর পদ, তম পদ যদি 111 হয়, তাহলে আমরা কি লিখতে পারবো? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু কি 111। কারণ তম পদ যদি 111 হয়, তাহলে তম পদের সূত্র জানি আমরা এইটা। তাহলে a এর মান কত 13 প্লাস n এর মান কত হবে, আমরা n এর মানটাই তো বের করব, n মাইনাস 1, আর d এর মান দেওয়া আছে 7, এটা ইজ ইকুয়াল টু 111। তাহলে এখানে কত হবে বলো দেখি, n মাইনাস 1 ইন্টু 7 ইজ ইকুয়াল টু 111 মাইনাস 13। ঠিক আছে, 113 ওই দিকে গিয়ে বিয়োগ হলো, তাহলে হবে কত 111 থেকে যদি আমরা 13 বাদ দিই, তাহলে 11 থেকে 9 বাদ দিলে 8, অর্থাৎ 98 হবে। ঠিক আছে, 98 হবে। এরপর যদি আমরা n মাইনাস 1 বের করতে চাই, তাহলে 98 ডিভাইডেড বাই 7 হবে। ঠিক আছে, আমরা গুণ করে দিলাম না, আমরা 7 ওইদিকে নিয়ে ভাগ করে দিলাম। তাহলে এখানে 98কে যদি আমরা 7 দিয়ে ভাগ দেই তাহলে কত হবে, তাহলে এটা হবে 14। তো তাহলে n এর মান কত হবে, 1 এদিকে এসে যোগ হয়ে যাবে, তাহলে n এর মান হবে 15। ঠিক আছে, তাহলে n এর মান আমরা 15 পেলাম। ঠিক আছে, তাহলে এর উত্তর হচ্ছে 15। এখন দেখো, তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা একটা জিনিস এখানে দেখতে পারো। আমরা দেখো 4 নম্বর পদে 34, সেটা তো আমরা দেখতেই পাইতেছি। তাহলে আমরা দেখি তো 34কে ধরি এখানে 4 আসে কিনা। ঠিক আছে, তোমরা এটা নিজে নিজে এগুলো কি করতে পারো, টেস্ট করতে পারো। তাহলে আমরা a এর মান 13 বসালাম, প্লাস n মাইনাস 1, d এর মান 7 বসাইলাম, তাহলে এখানে আমরা 34 বসালাম। ঠিক আছে, তাহলে 34 সমান কত আসবে, 1 2 3 4 আসবে। তাহলে n এর মান 34-এর জন্য কত, n এর মান 4। তাহলে দেখি এখানে 4 আসে কিনা। তাহলে দেখো n মাইনাস 1 ইন্টু 7 ইজ ইকুয়াল টু 34 মাইনাস 13 ইজ ইকুয়াল টু কত হবে এখানে 21, তাই না? তাহলে n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 21 ডিভাইড বাই 7 ইজ ইকুয়াল টু 3। তাহলে n মাইনাস 1 সমান 3 যদি হয় তাহলে n এর মান 4, দেখলাম, তাহলে 4 চলে আসলো। তো এরকম করে আমরা কি করতে পারি, এই n-তম পদের সূত্রে পদটাকে বসিয়ে দিয়ে তার সিরিয়াল নাম্বারটা বের করতে পারি। ঠিক আছে, তাহলে এইখানে তাহলে
তাহলে এখানে কয়টি পদ সংখ্যা আছে, তার মানে লাস্ট যে পদটা, এই লাস্ট পদের ক্রমিক নম্বরটাই হচ্ছে কি এখানে পদ সংখ্যা। তাহলে আমি কি বললাম মনে আছে, কি বুঝলাম, যে লাস্ট পদের ক্রমিক নাম্বারটাই হচ্ছে কি পদ সংখ্যা। ঠিক আছে, তাহলে এই যে ধারা, এই ধারাটি কি, এটা অসীম ধারা, এটা কি অসীম ধারা নাকি সসীম ধারা? তাহলে দেখো লাস্টে কিন্তু ডট 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 আছে, কিন্তু লাস্টে কিন্তু 62 আছে, তার মানে এটা অবশ্যই সসীম ধারা। এটা অবশ্যই কি ধারা, সসীম ধারা। এটি একটি গুণোত্তর ধারা নাকি কি ধারা? গুণোত্তর ধারার ক্ষেত্রে দুই পদের ভাগফল কি হয়, একই হয়, তাই এটা কি গুণোত্তর ধারা হবে কিনা? 8কে 5 দিয়ে ভাগ করলে যা হয়, 11কে 8 দিয়ে ভাগ করলে কি তাই হবে কিনা? ঠিক আছে, এটা বোঝাই যাচ্ছে এটা হবে না। আচ্ছা, 8/5 যদি দিই আমরা, তাহলে এখানে আছে 1.6। ঠিক আছে, এরপর যদি 11কে আমরা 11/8 দিই, তাহলে কিন্তু 1.37 হচ্ছে, তার মানে এটা হলো না, তাহলে এটা গুণোত্তর ধারা হবে না, এটা কাটা। আর এর 19তম পদ হচ্ছে 59। তো 19তম পদ 59 কিনা, তাহলে আমরা 19তম পদ বের করব। এটা কি ধারা আসলে? এটা তার মানে গুণোত্তর ধারা যেহেতু না, সমান্তর ধারা হবে। তো আমরা এটা চেক করে দেখি যে এটা কি ধারা হচ্ছে। এই দুইটা পদের বিয়োগফল 3, এই দুইটা বিয়োগ 3, তাহলে 3 3 করে বাড়ছে। ডি এর মান 3, তাহলে এ এর মান হচ্ছে এখানে এ সমান, তাহলে আমরা 19তম পদটা বের করে ফেলি। তাহলে এই সূত্রে বসাই দেব মান। কোন সূত্রে বসাই দেব? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডিতে। তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এখানে বসিয়ে দেব 19। তাহলে এখান থেকে a এর মান হচ্ছে 5, ঠিক আছে, ইন্টু n মাইনাস 1, n এর জায়গায় আমরা 19 বসাই দিলাম, মাইনাস 1, আর ডি এর মান কত? 3। তাহলে ক্যালকুলেশন করি, এখানে কত আছে, a প্লাস আর কি, তাহলে 5 প্লাস 19 থেকে 1 18, 3 18 54, ঠিক আছে, 3 18 54, 54 আর পাঁচ 59, ঠিক আছে, তার মানে এটা রাইট। তাহলে 59 যেহেতু আসলো, তার মানে 1 আর 3 রাইট, ঠিক আছে, 1 আর 3। ওকে, এরপর দেখো যে বলছে যে নিচের তথ্যের ভিত্তিতে 3 থেকে 4 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে নিচের তথ্যটা কি 7, 13, 19, 25, তাহলে এটা আমরা চেক করব কি ধারা। তাহলে আগে বিয়োগ করে করে দেখি। তাহলে 7 থেকে 13 থেকে 7 বাদ দিলে 4 হয়, ঠিক আছে, 7 5 12, 7 6 13, 6 হয়, কত হবে? 6। তাহলে এখানে বিয়োগ করলেও 6 হয়, এখানে যদি আমরা বিয়োগ করি 19 থেকে 13 বাদ দিলেও 6, 25 থেকে 9 বাদ দিলেও 19 বাদ দিলেও 6। তাহলে প্রত্যেকটা বিয়োগফল 6, তার মানে এটা একটি সমান্তর ধারা। ওকে, তাহলে ধারাটির 15তম পদ কোনটি? তাহলে 15তম পদ যদি আমরা বের করি, তাহলে সূত্র বসাই দেবো। সমান্তর ধারার n তম পদের সূত্র হচ্ছে কত? প্রথম পদ হচ্ছে 7, তাহলে n তম পদ মানে 15, তাহলে 15 মাইনাস 1, আর ডি এর মান কত? 6, তার মানে 7 গুণন 7 প্লাস 14 গুণন কত? 6, তাহলে 6 14 কত হয়? তাহলে 14 গুণন 6 84, 84 আর 7, তাহলে 91, 84 7 কত হয়? 84 প্লাস 7, 7 4 11, হ্যাঁ 91। তাহলে এই ধারাটির 20টি পদের সমষ্টি কত? তাহলে 20টি পদের সমষ্টি কত হবে? তাহলে এস এর যে সূত্র আছে সেখানে আমরা বসিয়ে দেব। তাহলে এস সমান আমরা জানি কি, n ডিভাইডেড বাই 2 ইন্টু টোয়াইস এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে n কত? 20, তাহলে 20 ডিভাইডেড বাই 2 টোয়াইস এ, তার মানে 7 দুগুণে 14, প্লাস n মাইনাস 1 মানে 20, 20 মাইনাস 1 সমান 19 ইন্টু ডি, ডি এর মান হচ্ছে কত? 6। তাহলে এই মানগুলো এখানে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে হবে কত? 19 গুণন 6 প্লাস প্লাস 14 গুণন 10, ঠিক আছে, তাহলে 254। দেখো ক্যালকুলেটারে ভুল হয়েছিল, এটা 1280 হবে, ঠিক আছে, ক্যালকুলেটার টিপো তোমরা, এটা 1280, মানে এখানে 10 গুণন 14, এটা 14 আর 6, 19 গুণন 6 114, তাহলে 14 যোগ 114, ঠিক আছে, এটা যোগ করলে 114, তো এটা যোগ করে 10 দিয়ে গুণ করলে যা হবে সেটাই, ঠিক আছে। এখানে 114 আর 14 যোগ করলে 128 হয়, তাহলে 128 গুণন 10 মানে 1280, ঠিক আছে। ওকে, এখন এই যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলোকে আমরা আস্তে আস্তে এখন করব, ঠিক আছে। ওকে, তো আমি এইখানে দেখো 1 থেকে যে
7 নম্বর অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো খুব ইজি অঙ্ক। এমসিকিউতে যে অঙ্কগুলো আমি করলাম 1 থেকে 7 নম্বর যে 5, 6, 7 নম্বর অঙ্কটি কি সেম অঙ্ক, 5, 6, 7 নম্বর অঙ্কটিও সেম। তাহলে আমরা যদি 5 নম্বর অঙ্কটা করি তাহলে তাহলে তোমরা দেখো এই যে 5 নম্বর অঙ্কে কি আছে, এখানে 2 - 5 - 7 এর কি বের করতে বলছে, সাধারণ অন্তর। এর সাধারণ অন্তর বের করতে বলছে। আমরা জানি সাধারণ অন্তর মানে হচ্ছে যে কোনো পরবর্তী দুইটা পদের, মানে যে কোনো একটা পদ থেকে তার পূর্ববর্তী পদ বের করতে হবে। তাহলে ডি সমান হচ্ছে কত, তাহলে আমরা যে কোনো একটা পদকে যখন আমরা ক্যালকুলেশন করব, তাহলে মানে এই জিনিসটাকে যদি আমরা তোমাদের বোঝানোর জন্য যদি সাজিয়ে লিখি, তাহলে পদটা হচ্ছে এইরকম। আমরা জানি যে এই অনুক্রমগুলোর মাঝখানে কি চিহ্ন থাকে, প্লাস চিহ্ন থাকে। 2 প্লাস যদি আমরা দেই তাহলে এখানে ডেফিনেটলি আমাদের কি দিতে হবে, -5 দিতে হবে। তার মানে তারপর প্লাস হচ্ছে কি -19। তাহলে আমাদের পদগুলো কিন্তু এইরকম। তাহলে যে কোনো এইরকম ধারার ক্ষেত্রে অবশ্যই প্লাস চিহ্ন থাকবে। যখন প্লাস চিহ্ন থাকবে তাহলে এখানে প্রকৃত পদটা কি, প্রথম পদ হচ্ছে 2, দ্বিতীয় পদ -5, তৃতীয় পদ -12, চতুর্থ পদ হচ্ছে -19। তার মানে যে কোনো একটা পদ তার চিহ্ন সহকারে হবে, ঠিক আছে, তার চিহ্ন সহকারেই হবে কি তার পদ। তাহলে আমরা এখানে ডি এর মান বের করব কি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, অর্থাৎ -5 - 2, সেক্ষেত্রে কত হচ্ছে -7। অথবা যদি এইরকম আমরা করি, এইটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে -12, ঠিক আছে। অথবা আমরা যে কোনো দুইটা পদ থেকেই তো বিয়োগ করতে পারি, তৃতীয় থেকে দ্বিতীয় পদ বিয়োগ করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, ডি ইজ ইকুয়াল টু হবে -12 -5, অর্থাৎ দ্বিতীয় পদ হচ্ছে -12। এখান থেকে আমরা তৃতীয় পদ, অর্থাৎ তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করব। এর তৃতীয় পদটা হচ্ছে -12 আর দ্বিতীয় পদ হচ্ছে -5। তাহলে তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ আমরা মাইনাস করবো, তাহলে এখানে একটা মাইনাস, তাহলে হবে কত, -12 -7 আছে +5 ইজ ইকুয়াল টু -7, ঠিক আছে। আবার যদি আমরা এখান থেকে বের করতে চাই, এতগুলো করার দরকার নাই, তাহলে হবে কি -19 -12, ঠিক আছে। তাহলে এখানেও কিন্তু -19 + 12 ইজ ইকুয়াল টু -7। তাহলে প্রত্যেক ক্ষেত্রেই দেখো সাধারণ অন্তর -7। তাহলে আমরা সাধারণত দ্বিতীয় থেকে তৃতীয় পদ বের করার চেষ্টা করি। প্রথমটা আমরা অনেক সময় করি না, প্রথম আর দ্বিতীয়। জেনারেলি দ্বিতীয় তৃতীয়, যাই হোক কোনো সমস্যা নেই, আমরা প্রথম থেকেও দ্বিতীয় করতে পারতাম। দ্যাটস ওকে, এটা আমাদের ইচ্ছা আর কি, ঠিক আছে। আমরা এটা আমি মুছে দিয়েছি, এটাও রাখলে রাখা যাইতো, কোনো সমস্যা নেই। তাহলে এইভাবে হচ্ছে তোমার কি সাধারণ অনুপাত, ঠিক আছে। আর বলছে যে 12তম পদ নির্ণয় করো। আর কি নির্ণয় করতে বলছে, 12তম পদ। তাহলে 12তম পদ সমান আমরা কি জানি, আমরা n তম পদের সূত্র জানি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আগে আমরা a এর মানগুলো বের করে নেব। তাহলে a হচ্ছে 2, n এর মান হচ্ছে 12 মাইনাস 1, n 12তম পদ যেহেতু। তো আর ডি এর মান কত আছে, এখানে ডি এর মান আসছে -7, ঠিক আছে। তো এইভাবে আমরা ক্যালকুলেশনগুলো করব, ওকে। তো তাই যদি করি তাহলে এখানে হবে আমাদের 2, তাহলে 2 ইন্টু তাহলে 11 ইন্টু -7। তাহলে আগে গুণের কাজ করতে হবে, মানে সরি 2 প্লাস, তাহলে আগে গুণের কাজ করতে হবে। তাহলে 7 11 77, তাহলে কত হবে 2 মাইনাস 77। কেন, 11-এর সামনে প্লাস আর 7-এর সামনে মাইনাস আছে, তাহলে গুণের কাজ আগে, তাহলে হবে -75। তাহলে এটাই হচ্ছে কি এখানে 12তম পদের মান। তাহলে 12তম পদ হচ্ছে কত, -75, ঠিক আছে। তো এটা যদি হয় তাহলে এখন দেখো তারপরের যে অঙ্কটা, এটা 6 নম্বর অঙ্ক বলছে যে তোমাদের 8, 11, 14, 17 ধারাটির কোন পদ 392। তাহলে ধরি নেই n-তম পদ 392। তাহলে আমরা কি করব, তো তাহলে a প্লাস n-1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু হবে কত, 392। তাহলে এখান থেকে আমরা n এর মান আগের মতোই করি বের করবো। তাহলে a এর মান এখানে কত 8, তাহলে কি হবে 8 প্লাস n-1, ডি এর মান কত, আমরা এখান থেকে 3, দেখো ডি এর মান 3 করে পারছে, তাই ডি এর মান হচ্ছে 3। আমরা এগুলো বের করে নেব যে এখানে প্রথম পদ a ইজ ইকুয়াল টু 8, সাধারণ অন্তর d ইজ ইকুয়াল টু 11 - 8 ইজ ইকুয়াল টু 3, ঠিক আছে।
তো তোমরা চাইলে দুই একটা চেক মনে মনে দুই একটা চেক করবা, বাট দেখানোর ক্ষেত্রে প্রত্যেকটা চেক করার দরকার নেই, চেক করে দেখানোর দরকার নেই, ঠিক আছে। 392, তাহলে এখন থেকে যদি আমরা এখানে হিসাব করি তাহলে n মাইনাস ওয়ান ইন্টু 3 ইজ ইকুয়াল টু 392 মাইনাস 8, বা n মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু হবে কত, 392 থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে 384 হবে। তাহলে 384 ডিভাইডেড বাই 3, ঠিক আছে, 384 ডিভাইডেড বাই 3, তাহলে এখানে কত হবে, 384 ডিভাইডেড বাই যদি 3 হয় তাহলে 128, তাহলে n ইকুয়াল টু কি হবে, তাহলে 1 এদিকে এসে যোগ হবে 129, তাহলে 129, তাহলে এটা হবে কি 129তম পদ হবে কত, এটা। একইভাবে এখানেও ধারাটির কোন পদ 301, তাহলে সেম ভাবে জাস্ট a এর মান কত বসাবা 4, আর d এর মান হবে এখানে কত, তাহলে এখানে d এর মান হবে 7 থেকে 3, সেম, d এর মানও সেম, শুধুমাত্র এখানে প্রথম পদটা আলাদা হবে, প্রথম 8 এর জায়গায় 4 হবে, আর d এর মান জায়গায় এটা হবে, আর এখানে 301 হবে। সো এটা তোমরা করতে পারবা, তো এটা তোমরা করে নিও সেম নিয়মে। আমি দেখাচ্ছি 8 নম্বর অঙ্ক, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এখানে বলছে যে কোনো সমান্তর ধারার m-তম পদ হচ্ছে n, m-তম পদ n আর n-তম পদ m, মানে রিপিট আর কি, উল্টাটা। মানে যদি এরকম হয় যে পঞ্চম পদ হচ্ছে 7 আর সপ্তম পদ হচ্ছে 5, বুঝতে পারছো বিষয়টা। পঞ্চম পদ, মনে করো পঞ্চম পদ হচ্ছে 7, পঞ্চম পদ হচ্ছে 7, তাহলে সপ্তম পদ হবে কি 5, এইরকম আর কি। তাহলে ওর এই 7 প্লাস এই 7 আর 5 12, তাহলে 12তম পদ কত, এইরকম বলছে। পঞ্চম পদ 7 আর সপ্তম পদ হচ্ছে 5, তাহলে 7 5 12তম পদ কত। তো অঙ্কটা অনেকটা এইরকম, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা চলে আসি আমাদের এই খাতায়। তো এইখানে আমরা 8 নম্বর অঙ্ক করি। তাহলে এইখানে আমরা এই অঙ্ক করার জন্য প্রথম পদ যেহেতু জানি না আমরা, তাহলে ধরি প্রথম পদ, তাহলে প্রথম পদটা আমরা ধরে নেব, প্রথম পদ এ, আর ধরে নেব সাধারণ অন্তরটাও আমরা জানি না, তাহলে সাধারণ অন্তর হচ্ছে ডি, ঠিক আছে। তাহলে অতএব m-তম পদ প্রথমে কি আছে, তো এখানে দেখো, তো আমি আচ্ছা ঠিক আছে, m-তম পদ n, চলো আমরা ধরে নিলাম, মনে করি প্রথম পদ হচ্ছে a আর সাধারণ অন্তর হচ্ছে d, অতএব m-তম পদ, আমরা m-তম পদ কি জানি, a প্লাস m মাইনাস 1 ইন্টু d, তাই না। এটা সমান কত আছে n, তাই না। তাহলে এই জিনিসটা সমান হচ্ছে কত n, ওকে। তাহলে এখান থেকে যদি আমরা চাই তাহলে এটাকে কি করতে পারি, একটু মডিফাই করতে পারি, md মাইনাস d ইজ ইকুয়াল টু n, তাহলে আবার n-তম পদ কত হয় বলতো, এটাকে আমরা চাইলে 1 নম্বর দিতে পারি। আবার n-তম পদ হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা সমান দেওয়া আছে আবার কি m, এটা সমান দেওয়া আছে কি m, তাহলে এটাকেও আমরা একটুখানি মডিফাই করতে পারি, বা a প্লাস nd মাইনাস 1 ইজ ইকুয়াল টু m, ঠিক আছে। আমাদের এখানে যে কোনো একটা দিয়েই আমাদের কাজ হবে, তারপরও আমি বোঝার সুবিধার্থে সেম প্রসেসে কি করলাম, দুইটাই লিখে রাখলাম, এখানে nd মাইনাস d হবে, ঠিক আছে। আবার ওরা বের করতে বলছে কয় নম্বর পদ, m প্লাস n-তম পদ বের করতে বলছে, তাহলে m প্লাস n-তম পদ সমান কত হবে, তাহলে আমরা জানি a প্লাস m প্লাস n-তম পদ মানে যে তম পদই মানে যেটাই হোক না কেন তার থেকে 1 বিয়োগ করতে হবে, মানে যার সামনেই তম থাকবে সেটা থেকে 1 বিয়োগ করতে হবে, ঠিক আছে, ইন্টু ডি, বুঝতে পারছো। এখানে যদি একটা গাছতম পদ বের করতে বলে তাহলে কি হবে, a প্লাস গাছ মাইনাস 1 ইন্টু ডি, বুঝতে পারছো। মানে a প্লাস, মনে করো এখানে একটা মানুষ আছে, ঠিক আছে, তাহলে কি হবে a প্লাস এই মানুষ মাইনাস 1 ইন্টু ডি, বুঝতে পারছো। তো এইখানে এই তমর সামনে এখানে যাই থাকবে সেটা থেকেই 1 বিয়োগ করতে হবে, বুঝতে পারছো।
ইন্টু ডি হবে। ওকে, তো এটা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারবো এখানে, তাহলে এ প্লাস, আমরা যদি ভেঙে ফেলি এখানে কি হবে, এম ডি প্লাস এন ডি মাইনাস ওয়ান। তাহলে আমরা আগের মতো ওই যে ওখানে যে অঙ্কটা ছিল, তাহলে আমরা যে কোনো একটা, আমি বললাম যে কোনো একটা আমাদের কাজে লাগবে। তাহলে এ প্লাস এন ডি মাইনাস ডি, এ প্লাস এন ডি মাইনাস ডি, এই দুইটাকে যদি আমরা একসাথে কার সমান লিখতে পারবো, এম এর সমান লিখতে পারবো। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, এম ডি প্লাস এম লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা পেলাম কত, এম এম ডি প্লাস এম। তাহলে আমরা যদি এখানে ডি এর মানটা বের করতে পারি তাহলেই কি হবে, এখানকে মান বের করতে পারবো। তো ডি এর মানটা আমরা কিভাবে পাবো, এই যে এইখান থেকে আমরা মূলত ডি এর মান পাবো যদি আমরা 1 থেকে 2 বিয়োগ করি। আমরা যদি লিখি যে 1 মাইনাস 2, এই কাজটা আমরা আগেই করে নেব এই গ্যাপের মধ্যে। ঠিক আছে, 1 মাইনাস 2 যদি আমরা করি তাহলে দেখো কি হবে, তাহলে এখানে আছে এ প্লাস এম ডি মাইনাস ডি ইজ ইকুয়াল টু এন, আর এখানে আছে এ প্লাস এন ডি মাইনাস ডি ইজ ইকুয়াল টু এম। তো আমরা যদি এখানে বিয়োগ করি তাহলে এগুলো দেখো সব মাইনাস, এটা প্লাস হয়ে যাবে আর এটা হয়ে যাবে মাইনাস। সেক্ষেত্রে এ এ কেটে যাবে, ডি ডি কেটে যাবে, আর এইখানে দেখো পরেরটা এন ডি হবে। ওকে, এইখানে বিয়োগ করলে আমাদের হয় কি দেখো, তাহলে এম ডি মাইনাস এন ডি ইজ ইকুয়াল টু এন মাইনাস এম। ঠিক আছে, এটা যদি হয় এখানে, তাহলে আমরা এখানে ডি যদি কমন নেই, ডি কমন নিলে হবে এম মাইনাস এন, আর এখানে এম মাইনাস এন করার জন্য মাইনাস কমন নিব আমরা। তাহলে মাইনাস কমন নিলে এম মাইনাস এন হয়, তার কারণ মাইনাস এটার মতো যদি করি আমরা, এম এ মাইনাস আছে আর এন এ প্লাস আছে, তাহলে আমরা যদি মাইনাস কমন নেই তাহলে উল্টোটা হয়ে যাবে, এম হয়ে যাবে প্লাস, এন হয়ে যাবে মাইনাস। তাহলে এখান থেকে ডি সমান পাওয়া যাবে কত, মাইনাস এম মাইনাস এন ডিভাইডেড বাই এম মাইনাস এন। তাহলে এম মাইনাস এন কাটা, তাহলে এখানে থাকবে শুধু 1। তাহলে আমরা ডি এর মান কত পাইলাম এখানে, ডি এর মান পেলাম 1, অতএব ডি ইজ ইকুয়াল টু 1। এখানে যদি আমরা লিখি, অতএব ডি ইজ ইকুয়াল টু আছে -1, এতে মাইনাস চিহ্ন আছে, -1। এই ডি এর মান যদি আমরা এখানে বসিয়ে দেই, ঠিক আছে, এই ডি এর মান আমরা এখানে বসিয়ে দেই, তাহলে এইটাকে যদি আমরা একটুখানি ভেঙে ভেঙে করি তাহলে ইজি হয়। একটু সাজিয়ে লিখি আমরা, কীভাবে সাজিয়ে লিখি, তাহলে এম এ, এ প্লাস এম ডি মাইনাস ডিকে একসাথে লিখলাম, আর প্লাস এন ডিটাকে আমরা পরে লিখলাম। তাহলে এ প্লাস এম ডি মাইনাস ডি, ও পরে ওই এর আগের বার আমরা এন ডি লিখছিলাম, সমস্যা নেই, এটা যে কোনো একটা লিখলেই হবে। তো এটা সমান এন, যে কোনো একটা, অ্যাজ ইউ উইশ, তোমরা যে কোনো যেটাই করো না কেন হবে। তাহলে এইটা হবে কত, এন, এই জিনিসটার মান হচ্ছে এন প্লাস এন ডি। তাহলে এখানে আমরা লিখব 1 নং হতে, ঠিক আছে, 1 নং দ্বারা, 1 নং দ্বারা, ঠিক আছে, 1 নং দ্বারা। আর এবার আর এটা লিখবো আমরা 3 নং দ্বারা, এটা আমরা লিখবো 1 2 3। আর 3 নং থেকে ডি এর মান যদি এখানে বসিয়ে দেই তাহলে এন মাইনাস এন প্লাস এন ইন্টু -1 ইজ ইকুয়াল টু এন মাইনাস এন ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা লিখবো আমরা কত, 3 নং হতে বা 3 নং দ্বারা, ঠিক আছে, 3 নং দ্বারা। ওকে, তাহলে এন মাইনাস এন ইজ ইকুয়াল টু 0। তাহলে এম প্লাস এন তম পদ হইল কত, 0। তাহলে এম প্লাস এন তম পদ কত হবে, 0 হইল। ঠিক আছে, অঙ্কটা বুঝতে পারছো তোমরা? তো খুব ইজি অঙ্ক, এমন কোনো কঠিন অঙ্ক না, শুধুমাত্র এখানে আমাদের একটুখানি কৌশলটা মাথায় রাখতে হবে। যে কৌশলটা হচ্ছে কি, তো তো এখানে দেখো, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, মনে করি প্রথম পদ এ, সাধারণ অন্তর হচ্ছে ডি, আর এম তম পদের, তাহলে অতএব আমরা এম তম পদ সমান জানি এটা, তাহলে এখান থেকে গুণ করলাম, আবার এন তম পদ হচ্ছে এটা, গুণ করলাম, তারপর আমরা 1 থেকে 2 কি করলাম, বিয়োগ করলাম। ঠিক আছে, 1 থেকে 2 বিয়োগ করলাম, বিয়োগ করে ওখান থেকে আমরা মেনলি কার মান বের করলাম, ডি এর মান বের করলাম। ওকে, ডি এর মানটা বের করে রাখলাম, তারপর আমরা লিখলাম এম প্লাস এন তম পদ। ঠিক আছে, এম প্লাস এন তম পদ হচ্ছে এটা। তারপর এবার আমরা আগের মতো করে ভেঙে দিলাম, এখন ভেঙে দিয়ে এখানে এ প্লাস এম ডি মাইনাস ডি অথবা এ প্লাস এন ডি প্লাস ডি, যে কোনো, যে হয় এটার মতো হবে অথবা কি এটার মতো হবে, যে কোনো একটার মতো আমরা বানাই নেব, বানাই নিলে আরেকটি থাকবে, তারপর ডি এর মানটা ওখানে বসাই দিব, তাহলে 0 আসবে অ্যান্সার। ঠিক আছে, তো
তো এই ছিল 8 নম্বর। এরপর যদি আমরা 9 নম্বর দেখি, তাহলে দেখো 9 নম্বরে কি আছে, যে 1 3 5 7 এই ধারাটির n তম পদের সমষ্টি কত। তো এটা আমরা করি, 1 3 5 7, 1 3 5 7 এর n-তম পদের সমষ্টি কত। তো এখানে এটা ইজিলি এটা করা এমন কোনো কঠিন না। এখানে প্রথম পদ হচ্ছে, এখানে যেহেতু n এর মান দেওয়া নাই তাহলে n এর মাধ্যমেই হবে। তাহলে আমরা জানি n-তম পদের সমষ্টি হচ্ছে কি n ডিভাইডেড বাই 2, তারপর টোয়াইস a, যে 2 এর জায়গায় হবে কি 1, 2 এর জায়গায় হবে কি 1, তার 2 আর 1 গুণ করলে 2a হবে, প্লাস 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, n মাইনাস 1 ইন্টু ডি এর মান কত, এখানে ডি এর মান 2 2 করে আছে, ঠিক আছে, ডি এর মান আছে 2 করে। ওকে, তাহলে এটাই মেনলি এখানে অ্যান্সার, ঠিক আছে, এইটাই অ্যান্সার। তার কারণে এখানে ক্যালকুলেশন করা যাবে না। যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে এখানে গুণ, এইটা আর এটা গুণ করলে এখানে শুধু n হবে, আর এখানে হবে n মাইনাস 1, তাহলে হবে কত। তো এখানে এই ক্যালকুলেশনটা একটু আমি ভেঙে ভেঙে করি, তাহলেই অঙ্কটা হয়ে যায়। এইটা তো বুঝছো, খুব ইজিলি অঙ্ক। সূত্রটা হচ্ছে কি n মাইনাস 1, সূত্র হচ্ছে n মাইনাস 1 টোয়াইস a প্লাস n n ডিভাইড বাই 2 টোয়াইস a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে n বাই 2 লিখলাম আমরা, টোয়াইস a, এর মান এখানে 1, n মাইনাস 1, আর ডি এর মান হচ্ছে কত, ডি এর মান হচ্ছে 2, ঠিক আছে, প্রত্যেকটা পদের বিয়োগফল 2। এবার আমরা যদি গুণ করি, এইটা আর এটা গুণ করলে 2 2 কেটে যাবে, তাহলে থাকবে শুধু 1, প্লাস আর এখানে হবে কি এটা গুণ করলে এই 2 আর এই 2 আবার কেটে যাবে, হবে n ইন্টু n মাইনাস 1 হবে, ঠিক আছে। এরপর যদি আমরা এটাকে গুণ করি, তাহলে এখানে হবে n প্লাস n স্কোয়ার মাইনাস n, n আর n কেটে গেল, তাহলে থাকলো শুধু n স্কোয়ার, তাহলে n স্কোয়ার অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি n স্কোয়ার। তো এটা মুখে মুখে হয়ে গেল। এটা কিন্তু তোমাদের এমসিকিউতে আসতে পারে, এটা তোমার কি আসতে পারে, এমসিকিউতে আসতে পারে। এই জিনিসটার খুব সুন্দর একটা বাস্তবতা আছে, ঠিক আছে, এই জিনিসটার খুব সুন্দর একটা বাস্তবতা আছে। আমি যদি তোমাদেরকে এটাকে দেখাই দেই তাহলে তোমরা বুঝতে পারবা। তো মনে এখানে কি দেওয়া আছে, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7, ঠিক আছে। তো এরকম যদি হয় তাহলে তোমরা সেটা খুব ভালো করে এখানে দেখো, মনে করো এটা হচ্ছে কি 1, তারপর 3 যদি তোমরা লেখো তাহলে তোমরা কি করতে পারবা, দেখো তো এই যে 3, এরকম আরো 3টা বাক্স তোমরা সুন্দরভাবে সাজাও, দেখবে এটা একটা সুন্দর বর্গ হবে, ঠিক আছে। এই যে দেখো 2 4টা বর্গ হলো, তাহলে 1 আর 3 যোগ করলে দেখো 2 এর 4টা হলো, তার মানে 2 স্কোয়ার হলো, তাই না। এরপর তার সাথে তোমাদের 5 যোগ করো, তাহলে এরকম 5টা বর্গ লেখো, তাহলে দেখো 1 2 সরি দেখো একটা বর্গ লিখলে এর উপরে একটা, তারপর লিখলে 2টা, তারপর এখানে লেখো 3টা 4টা 5টা, তাহলে দেখো 3 3 9 হইল, 3 স্কোয়ার, ঠিক আছে। এরপর যখন তোমরা 7 যোগ করবা তাহলে এখানে দেখবা 7টা এটে যাবে, 1 2 3 4 5 6 7, তাহলে এখানে 16টা হইলো, দেখো 1 2 3 4 1 2 3 4 16, 4 চৌকা 16টা হইলো, ঠিক আছে, অর্থাৎ 4 স্কোয়ার। তার মানে দেখো 1 থেকে, আর এই তার মানে যখন শুধু একটা বিজোড় সংখ্যা নিচ্ছ তখন হচ্ছে 1 স্কোয়ার, যখন 2টা বিজোড় সংখ্যা নিচ্ছ, ক্রমিক বিজোড় সংখ্যা নিচ্ছ, তখন 2 আর 1 4, অর্থাৎ 2 স্কোয়ার আছে। যখন 3টা নিচ্ছ তখন হচ্ছে 9 3 স্কোয়ার, যখন 4টা নিচ্ছ তখন হচ্ছে 4 স্কোয়ার। অর্থাৎ তোমরা প্রথম থেকে শুরু করে যতগুলো বেজোড় সংখ্যা নিবা তত এর উপরে তাদের যোগফলটা হবে ততর উপরে স্কোয়ার, ঠিক আছে। যদি প্রথম থেকে 1 3 5 7 এরকম করে করে তোমরা 20টা সংখ্যা, কয়টা নাও 20টা নাও, এরকম করে যদি 9 11 এরকম বিজোড় সংখ্যা যদি 20টা নাও তাহলে সেগুলো যোগ করলে 20-এর উপর স্কোয়ার, অর্থাৎ 400 হবে, ঠিক আছে। অর্থাৎ শুরু থেকে, অর্থাৎ 1 থেকে n সংখ্যক, অবশ্যই 1 থেকে শুরু করতে হবে, 1 থেকে শুরু করে n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল হবে n স্কোয়ার, ঠিক আছে।
1 থেকে শুরু করতে হবে ডেফিনেটলি। 1 থেকে শুরু করে n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল হবে n স্কয়ার। ঠিক আছে? তো এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা মাথায় রাখবা অবশ্যই। ঠিক আছে? তো এরপর আমরা পরের অঙ্কে চলে যাই। তো পরের অঙ্কে কি আছে দেখো, 11 নম্বর অঙ্ক দেখো। 11 নম্বর অঙ্ক আছে 5 + 11 + 17 + 23 ... 59 সমান কত? তাহলে এই অঙ্কটা যদি আমরা তুলি 5, 11, 17, 23, 59, তাহলে হবে কত? তাহলে এই অঙ্কটা দেখো, এটা বলছে যে তোমার এটা সমান কত? ঠিক আছে? 11 নম্বর অঙ্ক এটা। তো এটা ইজ ইকুয়াল টু হট। তো এটা বের করার জন্য আমাদের কি লিখবে? আমরা প্রথম পদ a সমান জানি, তাহলে এখানে a সমান কত? 5। আর সাধারণ অন্তর যেটা d সমান হচ্ছে কত? 11 থেকে 5 বাদ দিলে 6, সাধারণ অন্তর 6। তো এখন আমরা যদি এখানে যোগফল বের করতে চাই, তো যোগফলের সূত্রটা হচ্ছে twice a divided by 2, n divided by 2 twice a plus n minus 1 into d। এটা তাহলে আমাদের এখানে n এর মান লাগবে, অর্থাৎ কয়টি পদ আছে। তো কয়টি পদ আমরা বের করব, এই পদ সংখ্যা কিভাবে বের করব? লাস্ট পদের ক্রমিক নম্বরটাই হবে কি এখানে পদ সংখ্যা। তাহলে আমরা লিখব যে আমরা জানি n তম পদ, আমরা জানি n তম পদ। তাহলে n তম পদের সূত্র কি? n তম পদ ইজ ইকুয়াল টু a, n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল টু কত? 59। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যদি মানগুলো বসিয়ে দেই, তাহলে 5 প্লাস n মাইনাস 1 আর d এর মান হচ্ছে 6 ইজ ইকুয়াল টু 59। তাহলে 59 যততম পদ হবে এটাই হবে এখানে এই ধারার পদ সংখ্যা। ঠিক আছে? লাস্ট পদের ক্রমিক নম্বরটাই হচ্ছে কি কোন ধারার পদ সংখ্যা। ঠিক আছে? তাহলে n মাইনাস 1 ইন্টু যদি 6 হয়, তাহলে 59 মাইনাস 5। ঠিক আছে? 59 মাইনাস 5 বা এখানে কত হবে দেখো, n মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে কত? যদি আমরা বিয়োগ করি তাহলে 54 হবে। তাহলে 54 ডিভাইডেড বাই 6, 6 গুণ ছিল এদিকে এসে ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে? ওকে, তাহলে এখানে কত হচ্ছে? তো 6 লং 54 হয়। ঠিক আছে? তো বা n মাইনাস, তাহলে n ইজ ইকুয়াল টু হবে কত? 6 লং 54 প্লাস 1, 9 প্লাস 1, অতএব n সমান হচ্ছে 10। তাহলে এই যে ধারা, এই ধারায় তাহলে কয়টা পদ আছে? টোটাল 10। 59 হচ্ছে কত? 10 নম্বর পদ, টোটাল 10। তাহলে এখন আমরা 10টা পদের সমষ্টি বের করব। ঠিক আছে? অতএব 10টি পদের সমষ্টি, 10টি পদের সমষ্টি। তো আমরা সমষ্টির সূত্রে এখানে মানগুলো বসিয়ে দেবো। তাহলে আমরা n এর মান কত হবে? 10। ঠিক আছে? 10 ডিভাইডেড বাই 2 টুয়াইস a, 2 ইন্টু a এর মান কত? 5 আর প্লাস n মাইনাস 1, তাহলে n এর মান কত? 10। n এর মান হচ্ছে 10, 10 মাইনাস 1 আর d এর মান আসছে আমাদের 3, তাই না? d এর মান কত? 6, d এর মান হচ্ছে 6। ওকে, তাহলে এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে 5 ইন্টু 5 দুগুণে 10 প্লাস এখানে 10-এর থেকে একবার দিলে হয় 9, তার 6 লং 54। ঠিক আছে? 6 লং 54 ইজ ইকুয়াল টু এখানে কত হবে? 64। তাহলে 64 ইন্টু 5 অথবা 5 ইন্টু 64। আর এখানে যদি আমরা গুণ করি তাহলে 4 × 5 = 20, 5 × 30, তাহলে 320। ঠিক আছে?